ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চ্যানেলে কিন্তু এবার ব্যাক টু ব্যাক গল্প আসছে, তো আপনাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে সেখানে। আপনারা প্লিজ গল্পগুলো লাইক করুন, শুনুন ভালো করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করুন, কমেন্ট করে জানান আমরা আর কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। শুরু হচ্ছে আজকের গল্প। শহরের উপকণ্ঠে এক বিলাসবহুল রিসর্ট। সুইমিং পুলে 3 সুন্দরীর সঙ্গে জলকেলিতে মত্ত এক মাঝ বয়সী পুরুষ। 3 সুন্দরীর শরীরেই অন্তর্বাসের নামে 3টে টুকরো কাপড়, যা জলে ভিজে আরও স্বচ্ছ হয়ে উঠেছে। একজনের ভেজা কোমর জড়িয়ে তার হাত থেকে সোনালি তরলের গ্লাস টেনে নিয়ে নেয় পুরুষটি। পুল সাইড টেবিলে তার ফোনটি বাজছে। এক সুন্দরী সেটি এনে দেয়। পুরুষটি ফোনে কান দিতেই ওপাশ থেকে অন্যজন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ভেবে দেখেছো এই দামে ট্রিটমেন্ট দিলে আমাদের প্রফিট কত কমে যাবে? অবশ্যই ভেবেছি। এই দামে যখন বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা করব। টু হেল ইওর বিপুল সংখ্যক রোগী। এই অসুখ ঘরে ঘরে হয় না, আর যাদের হয় সবাই এই চিকিৎসা করাতেও পারে না। এসব ওষুধের যা দাম। আরে বাবা, তুমি কি খেয়াল করেছো রোগীর সংখ্যা গত 2 বছরে কত বেড়েছে? আর যখন ওষুধ অনেক বেশি তৈরি হবে, দাম কমবে। মানে ওষুধ যদি বিক্রি না হয় নষ্ট হবে। ডেট পার হয়ে এমনিতেই কত ওষুধ প্রতি বছর নষ্ট হয়। ইকোনমিক্স পড়নি নাকি স্কুলে? শুধু বায়োলজি পড়লে ব্যবসা করবে কি করে? বিপুল পরিমাণে উৎপাদন হলে দাম কমবে, আর দাম কমলে চিকিৎসার খরচ কমবে। এবার তুমি এখন দিনে 10টা করে পেশেন্ট দেখো। যা ভিজিট নাও তার হাফ ভিজিটে তখন দিনে 50টা দেখবে। ওষুধের ওপর কমিশন, টেস্টের ওপর কমিশন, ভর্তি হলে কমিশন। তোমার মোট আয় ভেবে দেখো। সব বুঝলাম, কিন্তু দিনে 50টা রোগী কষ্ট কল্পনা নয় কি? দিনে 10টাও হয় না সব সময়। আমরা ক্লিনিক খুলে বসেই থাকি। হবে বাবা, হবে। আমার ওপর ভরসা রাখো। গত 2 মাসে আমাদের এক একটা ক্লিনিকে কত রুগী বেড়েছে জানো? আর কয়েক মাসের ভেতর সব জায়গায় রুগী হু হু করে বাড়বে। এটা একটা চেইন বিজনেস। খরচটা কমালেই সব রুগী আমরাই পাবো। কয়েকটা বছরের মধ্যে এই চিকিৎসার খরচ আরো কমে যাবে। আমি খরচ কমিয়ে দেখাবো। কিন্তু কিভাবে খরচ কমবে? ওটা আমার ওপর ছেড়ে দাও বাবা। তুমি ফল খাও, গাছ গুনে কি করবে? বলেই পাশের ফ্রুট বোল থেকে এক থোকা আঙুর তুলে পাশের মেয়েটির মুখে ছুঁয়ে নিজের মুখে পুরল। তাহলে এই প্যাকেজ ঘোষণা হবে? ইয়েস, অফকোর্স। আর কিছুদিন পর আমরাই দেব সবচেয়ে কম খরচে এই চিকিৎসা। আমরাই তৈরি করব এর জন্য প্রয়োজনীয় মেডিসিন, আবার আমরাই তৈরি করব রুগী। হাসতে হাসতে ফোনটা কেটে জলে ডুব দিল লোকটা। আবার জল ছিটিয়ে জলকেলিতে ডুবে গেল সুন্দরী মেয়েরা। একটু পরেই বাথরোব গায়ে জড়িয়ে উপরে উঠে গেল লোকটা। দোতলার কোণের সুইটে ঢুকে নরম সার্টিনের ড্রেসিং গাউনে নিজেকে মুড়ে নিয়ে সে এক বিশেষ নম্বরে ফোন লাগালো। এ মাসে প্রোডাকশন আর সেল কেমন? ভালোই, কিন্তু মার্কেটিং যতটা ভেবেছিলাম। আরে অফার দাও। জনগণ অফারে জিনিস কিনতে চায়, বেশি ডিসকাউন্ট চায়। দাম বাড়িয়ে অনেক ডিসকাউন্ট দাও। প্রয়োজনে স্কুল, কলেজ, শপিং মলে ফ্রি ক্যাম্পেনিং করো। আমি দেখতে চাই 1 মাসের ভেতর এই নিউ ব্র্যান্ড মার্কেটে 1 নম্বরে পৌঁছে গেছে। তার জন্য যেভাবে দরকার মার্কেটিং করো। প্রয়োজনে বলিউডের হিরো হিরোইনের ঘনিষ্ঠ দৃশ্য শুট করো। তাদের দিয়ে অ্যাড করো। ওরা হলো মধ্যবিত্তের কাছে স্বপ্নের মানুষ। ওরা যা ব্যবহার করে মধ্যবিত্তরাও তাই ব্যবহার করতে চায়। কিন্তু এভাবে চললে খরচটা। সেসব নিয়ে ভাবতে কে বলেছে? আমাদের এই প্ল্যান বি শুধু বিজনেস প্ল্যানের সাকসেস রেট হাই করানোর জন্য। প্ল্যান বি তে যদি কিছু লসও হয়, প্ল্যান এ সেটা মেকআপ করে দেবে। সো ইন ফিউচার প্ল্যান এ কে শিখরে তুলতে হলে প্ল্যান বি কে কিছু স্যাক্রিফাইস করতেই হবে।
কিছু ফ্রি ক্যাম্পেনিং করো। আমি দেখতে চাই ঘরে ঘরে পৌঁছে গেছে তোমার প্রোডাক্ট, ঠিক আছে? সেটাই করতে চাইছি। হবে হবে, আমি দেখতে চাই তোমার কোম্পানি একটা দারুণ জায়গাতে পৌঁছে গেছে। বাই। ফোনটা কেটে দিয়ে প্রেস কনফারেন্সের জন্য তৈরি হতে থাকে সে। 2022 মার্চ। কাজ শেষ করতে বড্ড দেরি হয়ে গেছিল ডক্টর পুষ্পা আইয়ারের। ল্যাবের রিপোর্টটায় আর একবার চোখ বুলিয়ে লকারে ভরলেন। রিপোর্ট যে এটাই আসবে বুঝতে পেরেছিলেন আগেই। ভাবতেও অবাক লাগে মানুষ লোভের বশে এত নিচে নামতে পারে। দুদিন আগেই কোম্পানি সিইওকে বিষয়টা জানিয়েছিলেন। ম্যাম নিজে বিষয়টা দেখবেন বলেছিলেন, কিন্তু আজ দুবার ফোন করেও কথা হলো না। রিপোর্টগুলো সহ চিঠিতে নিজের বক্তব্য লিখে মেল করতেই দেরি হলো। অ্যাসিস্ট্যান্ট মেয়েটা আজ দুদিন অসুস্থ, আসছে না, তাই একাই সবটা সামলাতে হলো। ল্যাবের লাইটগুলো নিভিয়ে যখন বাইরে এলেন, দারোয়ান ছাড়া আর কেউ নেই বিল্ডিংয়ে। এখন ক্যাব বুক করেই ফিরতে হবে। অফিসের বাইরে এসে ক্যাবটা বুক করতে গিয়ে দেখলেন সিগন্যাল নেই। এই ল্যাবটা একটা কানা গলির শেষ মাথায়, পাশেই ফ্যাক্টরি। এদিকে সিগন্যাল সব সময় খুব বাজে, গাড়ি ঘোড়া ঢোকে না তেমন। তবে 2 মিনিট হেঁটে বড় রাস্তায় উঠলে অবশ্য বাস অটো সব পাওয়া যায়। ডক্টর পুষ্পার পায়ে একটা সমস্যা রয়েছে। একটা পায়ে 3 বছর আগে একটা প্লেট বসাতে হয়েছিল। পাটা একটু টেনে হাঁটতে হয়। তখনই আগের চাকরিটা ছেড়ে এই আয়ুর্বেদিক কোম্পানিতে ঢুকেছিলেন। এটাই খাটনি কম, ছোট কোম্পানি হলেও মায়না ভালো। একা মানুষ উনি, চলে যায়। মেঘলা আকাশের দিকে তাকিয়ে উনি হাঁটতে শুরু করলেন। ঝোড়ো হাওয়া বইছে। বৃষ্টি আসার আগে একটা ক্যাব পেয়ে গেলে ভালো হয়। তখনই ফোনটা এলো, আননোন নাম্বার। ফোনটা কানে দিয়ে দুবার হ্যালো বললেন উনি। ওপার থেকে সাড়া না পেয়ে ব্যাগে ঢুকিয়ে দিলেন। এই হয়েছে ফোনের নতুন সমস্যা। আজকাল লাইনগুলো হয়ে গেছে ওয়ান ওয়ে ট্রাফিকের মতো। একদিক থেকে লোক কথা বলেই যাবে, অন্যদিকের লোক শুনতে পাবে না। আসলে এদেশের জনসংখ্যা এত বেশি, প্রায় সবার হাতে 2-3টে ফোন। আর এতগুলো ফোনের টাওয়ার চারদিকে, নেটওয়ার্ক জ্যাম হয়ে যাচ্ছে। বড় রাস্তায় উঠতেই আবার ফোনটা বেজে উঠল। টিপ বৃষ্টিও শুরু হলো। 200 মিটার দূরে একটা বাসের শেড রয়েছে। দ্রুত সেদিকে পা চালালেন তিনি। আর ঠিক তখনই মূর্তিমান দৈত্যের মতো বিশাল 16 চাকার ট্রাকটা ছুটে এলো রাস্তার বাঁ দিক ঘেঁষে। ডক্টর পুষ্পা কিছু বোঝার আগেই তাঁর মাথায় উঠে গেল। তালগোল পাকিয়ে ট্রাকের নিচে ঢুকে গেল ডক্টর পুষ্পার 5 ফুট 7 ইঞ্চি শরীরটা। ব্যাগের ভেতর ফোনটা তখনও বেজে চলেছে। একটু পিছিয়ে খুব জোরে বেরিয়ে গেল ট্রাকটা। বৃষ্টির ফোঁটায় ধুয়ে যেতে লাগলো রক্ত। একটা মানুষ মুছে গেলেন এই পৃথিবীর বুক থেকে। প্রায় 1 ঘন্টা পর পুলিশের একটা পেট্রোল কার ওই পথে যেতে গিয়ে দেখতে পেল দৃশ্যটা। গাড়িটা এসে দাঁড়ালো বডিটার পাশে। খবর গেল অ্যাম্বুলেন্সে। ডক্টর পুষ্পার প্রাণ তার অনেক আগেই বেরিয়ে গেছে। পরদিন ডেইলি টাইমসের 7 পাতার এক কোণে ছোট করে খবরটা বের হলো, পথ দুর্ঘটনায় মৃত্যু। ডক্টর পুষ্পা ডিভোর্সি ছিলেন, পরিবারে কেউ নেই। হোয়াইটফিল্ডে একটা 1 কামরার ফ্ল্যাটে থাকতেন, তাই দুঃখ করার মতো কেউ রইল না। ওর অফিসে একদিন শোক পালন হলো। দুর্ঘটনা বলে কেসটাও বন্ধ হলো, ফাইল ঢুকে গেল আলমারিতে। কিন্তু ওর অ্যাসিস্ট্যান্টের মনে কিছু প্রশ্ন রয়ে গেল, যার উত্তর হারিয়ে গেল ডক্টর পুষ্পার সঙ্গে। জুন 2022। মিতিনের মন ভালো নেই। বিকেলের এই সময়টা ও রোজ পূব দিকের এই ব্যালকনিতে এসে বসে। সামনেই একটা বাচ্চাদের পার্ক। একদল নানা বয়সের শিশু খেলছে, ছুটছে, দোলনায় দুলছে। মায়েরা বসে গল্প করছে। এই দৃশ্যটা দেখলে কিছুক্ষণ মনটা ভালো থাকে। তারপর দিনের আলো নিভে এলেই বাচ্চারা নিজেদের মায়ের সঙ্গে বাড়ি চলে যায়।
মিতিনের বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ওঠে। বারান্দা থেকে ঘরে ঢুকলেই একটা শূন্যতা ওকে গ্রাস করে। ফাঁকা ঘর ওকে গিলে খেতে আসে। বিয়ের 6 বছর পরেও ওদের ঘরে কেউ এলো না। অবশ্য প্রথম 3 বছর ওরাই চায়নি কেউ আসুক। তারপর যখন চাইল, আর এলো না কেউ। কত ডাক্তার, ওষুধ, এমনকি তাবিজ কবজ, মাদুলি, জলপোড়া, দেবদেবীর দৌড় ধরা, সব ফেল। ডক্টর জানা বলেছেন শেষ অপশন IVF, কিন্তু সেখানেও সুযোগ 50-50, কোনো গ্যারেন্টি নেই। আর খরচ 3 থেকে 4 লাখ। এর বাইরেও কিছু টেস্ট, হাসপাতালের খরচ ধরে রাখতে হবে। বেশ কিছু টাকা আর সময় হাতে নিয়েই নামতে হবে এ পথে। তবে উনি করেন না এসব ট্রিটমেন্ট। প্রত্যাশা নামে একটা ইনফার্টিলিটি ক্লিনিক আছে সল্টলেকে। ওখানে বেশ কয়েক বছর ধরে খুব কম খরচে ইনফার্টিলিটির চিকিৎসা হয়। ওখানে দেখাতে বলেছেন উনি। সিঞ্চলের আর্থিক অবস্থা বিশাল কিছু নয় যদিও, তবুও মিতিন ভেবেছিল একটা সুযোগ নিয়েই দেখবে। ওর বিয়ের গহনা কিছু বিক্রি করে আর 2টো FD ভাঙিয়েই টাকাটা জোগাড় হয়ে যেত। ওর বান্ধবী পাওলি আর আনন্দ এই ক্লিনিকে ডক্টর ত্রিপাঠীকে দেখেই পিহুকে পেয়েছে। পিহুর বয়স এখন 1 বছর। গুড়গুড়িয়ে হাঁটে, আদো আদো স্বরে মাম্মাম পাপাই বলে। জলকে বলে দল, খাবোকে বলে থাবো। নিজের নাম বলে সিনিতা, ওর ভালো নাম সিঞ্চিতা। সব কথাতেই বাচ্চাটা খিলখিল করে হাসে। এক মাথা কোঁকড়া চুল আর শ্যামলা রং, ঠিক যেন একটা পুতুল। পাউলিদের নাকি 3.5 লাখে সবটা হয়ে গেছিল। সিঞ্চলকে বারবার বলে চলেছে মিতিন, কিন্তু এসব আলোচনা শুরু হলেই সিঞ্চল গম্ভীর মুখে উঠে যায়। মিতিন এবার জেদ ধরে বসে আছে, ওর একটা বাচ্চা চাই। দত্তকের কথাও ও তুলেছিল একবার। তবে আনন্দদা বলেছিল প্রপার ওয়েতে দত্তক নেওয়া যেমন খরচ সাপেক্ষ, তেমনি ঝঞ্ঝাটের কাজ। কারণ পছন্দ মতো বাচ্চা পাওয়া যায় না। স্বামী স্ত্রীর বয়স বিবেচনা করে সরকারি হোম থেকে ওরা মোট 3টে সুযোগ দেবে। তার থেকে পছন্দ না হলে আর হবে না। ছোট বাচ্চা পাওয়া যায় না সব সময়। তাছাড়া টেবিলের নিচ দিয়েও নাকি ভালোই খরচ আছে। সেদিন পেপারে খবরটা পড়ে চমকে উঠেছিল মিতিন। ভগবান বোধহয় মুখ তুলে চেয়েছেন। দ্বিতীয়বার আগাগোড়া খবরটা পড়ে ফেলে ও। প্যাকেজের মুদ্রিত মূল্যটা ভালো করে দেখে, তারপর নিচের নাম্বারে ফোনটা করেই ফেলে। 4টে রিং বাজতেই ওপার থেকে এক মহিলার গলা ভেসে আসে। প্রত্যাশা ইনফার্টিলিটি ক্লিনিক, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল গত মাসে। আমি জানতে চাইছি আজ পেপারে যে একটা নতুন প্যাকেজ ঘোষণা হয়েছে, তার জন্য ঠিক কি করতে হবে? আজ যে প্যাকেজের ঘোষণা হয়েছে ওখানে লিংক রয়েছে, সেই লিংকে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। আচ্ছা, বলছি সত্যি 2 লাখ টাকা খরচ করলে আমি মা হতে পারবো? মানে 2 লাখ টাকায় সন্তানের মুখ দেখতে পাবো? ওপারে 2 সেকেন্ড চুপ করে থাকে মেয়েটা। মিতিনের মনে হয় অনন্তকালে অপেক্ষায় রয়েছে সে। তখনই আবার ওধার থেকে মেয়েটির গলা ভেসে আসে। 2 লাখের প্যাকেজের বাইরে কিছু টেস্ট রয়েছে, প্রাথমিক কিছু পরীক্ষা করতে হবে। আর যদি বিশেষ কোনো সমস্যা না থাকে তবে 2 লাখেই হবে। তবে 80% ক্ষেত্রে তা সফল হতে পারে, 20% অসফলতার চান্স থেকে যায়। আমি এক্ষুনি ফর্মটা ভরে দিচ্ছি। আর আমার যে ডেটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। কলটা কেটে যায়। মিতিন হতাশ হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। তারপর লিঙ্কটায় ক্লিক করে, যা যা তথ্য চাওয়া হয়েছে ভরে দেয়। এবার প্রতীক্ষার পালা। মেল আসে যে ওরা যোগাযোগ করবে। নভেম্বর 2022। কাজের থেকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসেছে রুহি। আজ রায়তির বাড়ি যাবে ও। রায়তি ওকে ডেকেছে। স্নান করে সদ্য কেনা প্যাশনের পারফিউমটা গায়ে মেখে নেয়। ফেডেড ব্লু জিন্সের ওপর
মিল্কি হোয়াইট ভি নেক টি শার্টটা গলিয়ে নেয়, জেল লাগিয়ে চকচকে চুলগুলোকে বেশ স্টাইল করে আঁচড়ায়। আজ রায়তী একা রয়েছে বাড়িতে। ওর বাবা মা বর্ধমান গেছেন একটা বিয়ে বাড়িতে। এমন দিনে রায়তী ওকে ডাকবে ভাবতেই পারেনি রুহি। রায়তীর জন্য আজ একটা ফুলের বোকে আর ডার্ক চকলেট নিয়ে যাবে ভেবেছিল। বাঙুরে খুব ভালো ফ্লাওয়ার বুটিক আছে একটা, ওদিকে গাড়ি ঘোরালো সে। রায়তী পিৎজা ভালোবাসে, অনলাইনে অর্ডার দিলেই হবে। গাড়িটা যখন লেক টাউন কাছে লোহার পুলটা পার করে সল্ট লেকের দিকে ঢুকলো, বিগ বেনের কাঁটা 7টার ঘর ছোঁবে। করুণাময়ীর কাছে ডাবল ই ব্লকে পৌঁছতে রুহিনের লাগলো আরও 10 মিনিট। গাড়িটা পার্ক করে ভেতরে ঢুকে বেল বাজায় রুহিন, কিন্তু রায়তী সাড়া পায় না। আবার বেল বাজায় রুহিন, না, কেউ দরজা খোলে না। মেয়েটা কি বাড়ি নেই? এবার রুহিন ফোন বের করে, রায়তীর নাম্বারটা ডায়াল করে। রিং হচ্ছে। একবার, দুবার, 3বার ট্রাই করে রুহিন। রিং বেজে বেজে কেটে যায়। কাঁচের জানলা দিয়ে আলোর রেশ দেখা যাচ্ছে, কিন্তু রায়তী দরজা খুলছে না কেন? এবার বেশ চিন্তায় পড়ে যায় রুহিন। নব ঘুরিয়ে ধাক্কা দিয়েও দেখেছে ও, ভেতরের লকটা বন্ধ, দরজা খুলছে না। একবার মনে হয় রায়তীর কোনো বিপদ হলো না তো। সল্ট লেকের এই বাংলোগুলো ভীষণ ফাঁকা ফাঁকা। এত বড় বাড়িতে মেয়েটা একা রয়েছে। পরক্ষণেই মনে হয় এমন একা তো রায়তী প্রায়ই থাকে। ওর বাবা মা ঘুরতে যায় এদিক ওদিক, ওর তো ছোট থেকে এইসব অভ্যাস আছে। তবে কি ওকে এভাবে রেখে মজা করলো মেয়েটা? মুডটা অফ হয়ে গিয়েছিল রুহিনের। নীল অর্কিডে সাজানো বড় ফুলের বোকেটা বারান্দায় নামিয়ে চলেই আসবে ভাবছিল, তখনই দরজাটা খুলে যায়। রাগ করতে গিয়েও অবাক হয়ে তাকিয়ে থাকে রুহিন। একটা হালকা আকাশি তোয়ালে জড়ানো রায়তীর গায়ে, উন্মুক্ত ভিজে কাঁধ, চুলে জড়ানো আরেকটা তোয়ালে। যদিও কিছু অবাধ্য ভেজা চুল বেরিয়ে এসেছে তোয়ালের শাসন না মেনে, সেই ভেজা চুলের গুচ্ছর আগায় জলের বিন্দু হীরের কুঁচির মতো শোভা পাচ্ছে। সরি আই এম এক্সট্রিমলি সরি ডিয়ার। স্নান করছিলাম, ভেবেছিলাম তুই হয়তো আর একটু লেট করবি, 8টায় আসবি। ফোনটা নিচে ড্রয়িং রুমে বাজছিল, প্রথমে তো শুনতে পাইনি। বাথরুম থেকে বের হতেই আচ্ছা ভেতরে আয়। এভাবে দরজায় দাঁড়িয়ে থাকবি? রায়তী সরে দাঁড়াতেই ভেতরে ঢুকে আসে রুহিন। ফুলের বোকেটা ওর হাতে দিয়ে বলে, আর একটু দেরি হলে ফিরে যাচ্ছিলাম আমি। অ্যাটলিস্ট একটা মেসেজ তো করতে পারতিস যে তুই বাথরুমে। এবার আমি রেগে যাব। ফোনটা কোথায় তোর দেখি? দেখ তোর নেট অন আছে তো? মেসেজ ঢুকছে না কেন চেক কর। ফোনটা অন করে রুহিন বলে, ওহো, ফোন তো হসপিটালের ওয়াইফাইতে চলছিল, তাড়াতাড়ি বেরিয়ে নেট অন করতে ভুলে গেছি। নেট অন করতেই একগুচ্ছ নোটিফিকেশন ঢোকে ফোনে। রায়তী 8:10 লিখেছে স্নানে যাচ্ছে। বাড়ির একটা চাবি রয়েছে দরজার বাঁ দিকে হাতে আঁকা গণেশের ছবির ঠিক পেছনে। ছবি সরালেই পাওয়া যাবে। মাথা নিচু করে রুহিন এবার সরি বলে। ওর চোখ আটকে যায় রায়তীর সাদা নগ্ন পায়ে। মোমের মতো পিছল ত্বক বেয়ে জল নেমেছে গড়িয়ে। গোলাপি রাবারের স্লিপার ভিজিয়ে দিয়েছে সবুজ কার্পেটের এক অংশ। তাকাতে পারছিল না রুহিন। উত্তেজনায় জেগে উঠছিল শরীর। পাশের দেওয়ালে সঙ্গমরত নরনারীর একটা বড় পোর্ট্রেট। সেদিকে তাকিয়ে রুহিন বলে, যা, তুই চেঞ্জ করে আয়, আমি ওয়েট করছি। হোয়াট হ্যাপেন্ড ইয়ার? বি কুল। এত লজ্জা পাচ্ছিস কেন? রিল্যাক্স বেবি। লজ্জা নয়, নিজের উপর কন্ট্রোল হারাচ্ছি। তুই যা। ওকে চল উপরে চল, আমার ঘরে বসি। চল। আরে আয় না, এত ভয় কিসের? আমি বাঘ না সিংহ? খিলখিলিয়ে হেসে ওঠে রায়তী।
তোয়ালেটা বিপজ্জনকভাবে নেমে এসেছে বুকের থেকে। ও ডান দিকের বুকের ওপর কালো তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। জল লেগে চকচক করছে তিলটা। রুহিন জোর করে চোখ সরিয়ে নিয়ে বলে, কিন্তু আমার ভেতর পুরুষ সিংহ যে জেগে উঠছে। সো নটি ইউ আর। চল উপরে আমার ঘরে। আর কি খাবি রাতে বল। আমার তো তোকে খেয়ে নিতে ইচ্ছে করছে। দুটো সিঁড়ি উঠে গেছিল রায়তী। ওর দিকে ঘুরে বলে, আমায় কিছু বললি? না না, বলছি পিৎজা খাবি? বলে দে, ডবল চিজ আর চিকেন বারবিকিউ। সিঁড়ির ঠিক ওপরের ঘরটাই রায়তী। ঘরের লাগোয়া একটা ড্রেসিং রুম রয়েছে। রুহিনকে বসিয়ে ও চলে যায় ড্রেস বদলাতে। রুহিন ফোনে ডমিনোস পিৎজার অ্যাপটা খোলে। অর্ডারটা কনফার্ম করতেই ঝুপ করে ঘরের বড় আলোটা নিভে যায়। চারিদিকে তাকাতেই রুহিনের চোখ আটকে যায় ড্রেসিং রুমের দরজায়। একটা স্বচ্ছ নীল নেটের রাত পোশাকে সেজে উঠেছে রায়তী। ঘরের বড় আলো নিভিয়ে জ্বালিয়ে দিয়েছে একটা মায়াবী নীল আলো। মৃদু রোম্যান্টিক মিউজিক চালিয়ে রুহিনের গা ঘেঁষে বসে মেয়েটা। রুহিনের মুখের কাছে নিজের মুখটা এনে বলে, সো কি যেন খাবি বলছিলি? মানে তুই? রায়তীর নিটোল দুটো হাত জড়িয়ে ধরে রুহিনের শরীরটাকে। ও ঠোঁটের ওপর নেমে আসে গোলাপের পাপড়ির মতো নরম দুটো ঠোঁট। পাতলা নেটের রাত পোশাক ভেদ করে রায়তীর নরম স্তন স্পর্শ করে রুহিনের বুক। রায়তীকে নিজের সঙ্গে মিশিয়ে নেয় রুহিন। ওর গায়ের মৃদু সৌরভে বিভোর হয়ে যায়। আদিম খেলায় মত্ত দুটি নরনারী, শঙ্খ লাগা দুটি শরীর। শীতকালের শব্দ কমে আসে একসময়। রমণ তৃপ্ত দুটি শরীর এখন ক্লান্ত। ওদের মৃদু শ্বাস প্রশ্বাস আর মিউজিকের শব্দ ছাপিয়ে হঠাৎ বেজে ওঠে ডোরবেল। চমকে উঠে পড়তে যাচ্ছিল রুহিন। ওকে ঠেলে বিছানায় ফেলে ওর ওপর লাফিয়ে বসে রায়তী। ডেলিভারি বয় হবে, আমি দেখছি, তুই রিল্যাক্স কর। তুই এইভাবে? রায়তীর শরীরে একটা সুতোও নেই। সেদিকে তাকিয়ে রুহিন কিছু বলতে যেতেই মেয়েটা বলে, চিল ইয়ার, আমি নিজেকে ক্যারি করতে পারি, আসছি, বাস 2 মিনিটস। একটা সাদা বাথরোব গায়ে পরে ও নেমে যায় নিচে। দরজার গায়ে সেফটি চেনটা লাগিয়ে ও দরজাটা ফাঁক করে। পিৎজা বয়। পেমেন্ট আগেই করা ছিল, কিন্তু এই 5 ইঞ্চি ফাঁক দিয়ে পিৎজার বাক্স ঢুকবে না। ডেলিভারি বয় বলে, ম্যাডাম, দরজাটা না খুললে দেবো কিভাবে আপনাকে? বাধ্য হয়ে চেনটা সরিয়ে হাত বাড়িয়ে বাক্সটা নেয় রায়তী। ছেলেটা একটু কেমন যেন এক দৃষ্টে শরীরের দিকে তাকিয়ে আছে। কিছু বলবেন? দাঁড়িয়ে আছেন কেন? একটু রেটিংটা ঠিক করে দিয়ে দেবেন ম্যাডাম ওটার। ওকে। ভোডকা? স্কচ নেই তোর স্টকে? রুহিনের গলার আওয়াজে ঘুরে তাকায় রায়তী। ভোডকা তো মেয়েরা খায়, তুই ওটা খেলেও আমি কিন্তু স্কচ নেব। ভদকার বোতলটা রেখে একটা স্কচের বোতল টেনে নেয় রায়তী। পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে আইস কিউব ফেলে একটা গ্লাস এগিয়ে দেয় রুহিনকে। বলে, এক যাত্রায় পৃথক ফল কেন? দুজনে এসে বসে ড্রয়িং রুমে। পিৎজার একটা টুকরো মুখে দিয়ে রুহিন বলে, তারপর কিছু ডিসিশন নিলি? কি ব্যাপারে? আমাদের ব্যাপারে, এই আর কি। চাকরিটা ছেড়ে দেবো জানিস, একটা বড় সমস্যা হয়েছে। এইসব কাজ আমার দ্বারা হবে না। সে তো বেশ কিছুদিন ধরেই বলছিলি তুই। চাকরি ছাড়লে পেয়েও যাবি। তা ঠিক, দেখি। আমি আমাদের রিলেশনের কথা বলছি বস। এবার আমাদের ঘর বাঁধার দরকার। এভাবে আর কতদিন? আর কেনই বা এভাবে? টুকটাক গল্পের ভেতর রুহিনের ফোনটা হঠাৎ বেজে ওঠে। বাড়ির ফোন। বাধ্য হয়ে ফোনটা তোলে রুহিন। বাবু, তোর বাবার শরীরটা ভালো নেই,
একবার বাড়ি আসবি? মায়ের গলা ভেসে আসে। রুহিনের বাবা মা বিরাটিতে থাকে। রুহিন দমদম পার্কে নিজের ফ্ল্যাট কিনেছে 1 বছর। এখন এত রাতে? ঘড়িতে রাত 9টা। এমন কিছু বেশি রাত তো নয় বাবু, যদি আসতে পারতিস। মা, আমি অন্য একটা জায়গায় এসেছি, মানে একটু ব্যস্ত আছি। তুই তো এর চেয়েও রাতে আসিস। রায়তী রুহিনের কাঁধে হাত রাখে। দু চোখে জিজ্ঞাসা ফুটে ওঠে। ফোনের স্পিকারে হাত দিয়ে রুহিন বলে, বাবা শরীরটা ঠিক নেই, মা বাড়ি যেতে বলছে। চলে যা, ওদের তোকে দরকার। শিওর? উফ, হ্যাঁ রে বাবা, ইউ গো। রুহিন ফোনটা কানে ধরে বলে, আসছি, তবে রাত হবে, ওয়েট করো। আচ্ছা, আয়। ফোনটা রেখে রুহিন বলে, ডাক্তার হবার এই এক জ্বালা। বাবা জোরে হাঁচি দিলেও মা আমায় ডাকবে, মায়ের বদহজম হলেও বাবা আমায় ফোন করবে, গিয়ে দেখবো প্রেশার বেড়েছে বা সুগার বেড়েছে। আরে ঘুরে আয়, যদি সব ঠিক থাকে আবার চলে আসিস। তোর যেতে আসতে 1 ঘন্টা আর গাড়িতে ধর 8 ঘন্টা। আমি ওয়েট করব, ঘুরে আয়। গেলে আর আশা হবে না রে, এত রাতে মা ছাড়বে না। তুই কচি খোকা নাকি? বলবি ডিউটি আছে। তোর হাসপাতাল থেকে ইমার্জেন্সি কল আসে না? তবে যদি বাবার ঠিক থাকে তবেই ফেরার প্রশ্ন। এখন যা। ভাবলাম আজ সব ফাইনাল করে ফেলবো, আর আজকেই বলে গ্লাসটা চুমুক দিতে যেতেই রায়তী ওর গ্লাসটা কেড়ে নেয়। রাস্তায় চেকিং থাকতে পারে, নো মোর ড্রিঙ্কস। তুই যদি রাতে ফিরিস তখন জমিয়ে বসবো। আমার ল্যাবেও একটা ঘটনা ঘটেছে আজ। নাও ইউ মে গো। ঠিক আছে, চললাম। ফিরতে না পারলে ফোন করব। ওকে ডিয়ার, গো। আমি ওয়েট করছি, গিয়ে ফোন করিস। আর ফিরলে বারান্দার ওই গণেশের পেন্টিংয়ের পেছনে একটা চাবি থাকবে। যদি আমি ঘুমিয়ে যাই, বলে দিলাম। বাড়ির চাবি ওভাবে কেন রাখিস? আরে ওটা সিক্রেট। আমি, মা, বাবা, কাজের মাসির বাইরে আর কেউ জানে না ওটার কথা। আচ্ছা, বাবাকে দেখিয়ে আসি তবে। রুহিন বেরিয়ে আসে। মেজাজটা খিঁচড়ে গেছিল। গাড়িটা বাইপাসে উঠতেই ও বাবাকে ফোন করে। ঘড়িতে 40। এখন গিয়ে আর কখন ফিরবে ও? হ্যালো বাবু। হ্যাঁ, এখন কেমন আছো? আমি ঠিকই আছি। আমার তোর মা তোকেও ফোন করেছিল? হ্যাঁ, বললো তোমার শরীর খারাপ। আরে সন্ধ্যায় পরমেশদের বাড়ি গিয়েছিলাম, ওখানে একটু চাউমিন খেয়েছিলাম, ফিরে তাই বললাম আর খাবো না। বেশ, তোর মা জেরা শুরু করলো, কোথায় গেছি, কি খেয়েছি, কেন খাবো না, অ্যাসিড হলো কিনা, প্রেশার বাড়লো কিনা। শোন, এত রাতে তোর আসার কোনো দরকার নেই, তুই রেস্ট নে। আমি ঠিক আছি, পেটটা ভরে গিয়েছে তাই খাইনি রাতে। ঠিক বলছো তো? আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম, চলে আসতে পারতাম। আরে বললাম তো আমি ঠিক আছি, তুই সামনে ডে অফ পেলে আসিস। এখন বাড়ি ফিরে যা। ফোন রেখে উল্টোডাঙ্গা ব্রিজের কাছে গাড়িটা ঘুরিয়ে নেয় রুহিন। রায়তীকে ফোন করে না আর। আজ গিয়ে চমকে দেবে, বেশ মজা হবে। বাইপাসের কাছে একটু সময় লাগলো। এত রাতে ট্রাকের থেকে পয়সা নিচ্ছে পুলিশের গাড়ি, এসব দেখে দেখে চোখ শুয়ে গেছে। ব্লকে পৌঁছতে ঠিক 16 মিনিট লাগলো। গাড়িটা পার্ক করে ও গণেশের ছবিটা সরাতেই চাবিটা হাতে পেল। দরজাটা খুলতেই ক্যাঁচ করে একটা আওয়াজ হলো। নিচের তলার ড্রয়িং রুমের আলোগুলো এখনও জ্বলছে। ওদের আধ খাওয়া গ্লাস, অর্ধেক পিৎজা সব পড়ে রয়েছে। রায়তী বোধহয় উপরে। 3 লাফে উপরে উঠে আসে রুহি। রায়তীর ঘরে এখনও নীল আলো জ্বলছে, কিন্তু কোথায় সে? আবার নিচে নেমে আসে রুহি। ড্রয়িং রুমের ওপাশে ডাইনিং, কিচেন আর গেস্ট রুম। ডাইনিংয়ের সামনে পিছলে পড়ে রুহি। কি যেন পড়েছিল মেঝেতে। রায়তী ডাকতে গিয়ে কথা আটকে যায় রুহিনের। মেয়েটা পড়ে রয়েছে মেঝেতে।
বাথরুমটা ভিজে উঠেছে। ডাক্তার রুহিন সরকারের ওই আলোতেও রক্ত চিনতে কোনো ভুল হয় না। কাঁপা হাতে সুইচ বোর্ডে সুইচগুলো টিপতেই সাদা আলোয় ঘর ভরে ওঠে। সারা ঘরের মেঝেতে রক্তের আলপনা। রায়তির বুকে গভীর গর্ত। নাকের কাছে হাতটা নিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে রুহি। গাটা কেমন গুলিয়ে ওঠে। টক জল আর স্কচ বেরিয়ে আসে মুখ দিয়ে। রায়তির চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে। কিন্তু কে আর কেন? কে মারল মেয়েটাকে? আর কেনই বা মারল? মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে রুহিন। বুঝতে পারছে না ওর এখন কি করা উচিত। ও কি পালিয়ে যাবে এখান থেকে, নাকি পুলিশে ফোন করবে? একজন দায়িত্বশীল নাগরিক ও রায়তির বন্ধু হিসেবে ও দ্বিতীয়টাই কর্তব্য বলে মনে হয়। পুলিশকে যদি সব খুলে বলে, পুলিশ হয়তো খুনিকে ধরতে পারবে, কিন্তু পালিয়ে গেলে পুলিশ ওকে ঠিক খুঁজে বার করবে। আস্তে আস্তে মনকে শক্ত করে ও 100 ডায়াল করে। ওপারে সাড়া পেতেই ও বলে, আমি করুণাময়ীর কাছে EE432 থেকে বলছি। এখানে এটা রায়তি সিনহার বাড়ি। এই বাড়িতে একটু আগে রায়তি সিনহা খুন হয়েছে। কেউ ওকে আমি গুলি করেছে মনে হচ্ছে। খুব কাছ থেকে বুকে গুলি করেছে। আমি ওর বন্ধু ডক্টর রুহিন সরকার। এখানেই আছি এখন। আপনারা 15 মিনিটের মধ্যে পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ পেয়ে রুহিন চমকে ওঠে। এতক্ষণ ওর মনে হচ্ছিল ও একটা সাংঘাতিক স্বপ্ন দেখছে, কিন্তু ওই তো কত রক্ত। ওর মাথা কাজ করে না। ডাক্তার সরকার, এবার বলুন ঠিক কি হয়েছিল আপনাদের মধ্যে। আমি ববি আব্বাস খান, ইনভেস্টিগেটিং অফিসার, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। যা ঘটেছিল খুলে বলবেন। সংবিত ফেরে রুহিনের। আমি বলেছি এক অফিসারকে, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আজকের রাতটা আমাদের একসঙ্গে কাটাবার কথা ছিল, সো আমি এসেছিলাম। উই মেড লাভ অ্যান্ড কিন্তু 9টায় আমার মায়ের ফোন আসে যে বাবা অসুস্থ বোধ করছে। তাই রাইতি আমায় জোর করে বলে যে আগে বাবার কাছে যেতে। আমি বলি যে মা এমন ফোন আগেও করেছে, হয়তো তেমন কিছু নয়, বাবার বয়স হয়েছে। আপনি 9:30 গাড়ি নিয়ে বার হলেন আর 10:15 ফিরে এলেন কেন? আমি গাড়িতে উঠে কিছু দূর গিয়ে কি যেন মনে করে বাবাকে ফোন করি। বাবা জানায় যে বাবার তেমন কিছু হয়নি। আমার এত রাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি গাড়ি ঘুরিয়ে চলে আসি। এবার ফিরে কি করলেন? বেল বাজাইনি এত রাতে। রায়তিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ও বলেছিল যে ওদের মেইন দরজার একটা সেট চাবি ওই বাইরের দরজার পাশে গণেশের যে বড় ছবি আছে তার পেছনে থাকে। সেটা নিয়ে দরজা খুলি, ঘরে ঢুকি। নিচের তলায় আলো জ্বলছিল। রায়তি ছিল না দেখে ও ওপরে যায়। ও ঘরেও ছিল না। আবার নিচে আসি। ডাইনিংয়ে ঢুকতে গিয়ে পা পিছলে পড়ে যাই। তখন দেখি মাত্র 1 হাত দূরে রায়তি। She has been killed. I don't know why. এর আগে অবধি সবটা বিশ্বাস করলেও এই শেষটা ঠিক জমলো না। গল্পটা ঠিকঠাক দাঁড়ায়নি ডক্টর সরকার। আরো ভালো করে ভাবতে হতো। ফরেন্সিকের লোক বেডরুমের চারদিকে আপনার হাতের ছাপ পেয়েছে। ডাইনিংয়ের সুইচ বোর্ডে আপনার রক্তমাখা হাতের ছাপ, আপনার জামা কাপড়ের রক্ত। তাছাড়া এই বাড়িতে আপনি ছাড়া কেউ ঢোকেনি।
চাবি কোথায় থাকে শুধু আপনিই জানতেন। কাজের লোক জানতো আর ওর বাবা মা জানতো। কাজের লোক মাঝরাতে এসে খুন করবে কেন? আমি জানি না, আমরা একে অপরকে ভালোবাসতাম। ওয়েল, মেয়েটির বাবা মা আসছেন কিছুক্ষণের ভেতর, দেখা যাক ওরা কি বলেন। আপনাদের রিলেশনের ব্যাপারটা ওরা জানতো নিশ্চয়ই? না, রায়তি এখনো বাড়িতে বলেনি। বন্ধুত্ব অনেক দিনের, সেটাই জানতো বাবা মা। বিয়ের ডিসিশন আমরা এখনো নিইনি। ইনফ্যাক্ট যখন এইসব নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল তখনই মায়ের ফোনটা আসে। বাকি আলোচনা মুলতুবি রেখে আমি বেরিয়ে যাই। ও বলেছিল তাড়াতাড়ি সব মিটলে ফিরে আসতে। ফিরে দেখি। আপনি কতক্ষণ এই বাড়ির বাইরে ছিলেন? 30 থেকে 40 মিনিট মতো হবে। এখান থেকে বেরিয়ে উল্টোডাঙায় পৌঁছে বাবাকে ফোন করি। বাবা আসতেন না করে দেয়। উল্টোডাঙা ব্রিজের কাছে গাড়ি ঘুরিয়ে আবার সল্টলেকের দিকে ঢুকে যাই। তারপর বাইপাসের মুখে একটু জ্যাম পাই। ট্রাকের সঙ্গে পুলিশের বচসা চলছিল। গাড়িটা ঘুরিয়ে পিএনবির দিক দিয়ে করুণাময়ী হয়ে আসি। আপনাদের রাস্তায় তো প্রচুর সিসিটিভি ক্যামেরা থাকে, ক্রস চেক করতে পারেন। একটা বহু পুরনো কথা আছে, অপরাধী তার অপরাধের জায়গায় ফিরে আসবেই। আপনি সেটাই প্রুফ করলেন। আপনি যদি বেরিয়ে যেতেন আমরা হয়তো এত সহজে আপনাকে ধরতে পারতাম না, কিন্তু ফিরে এসে বোকামি করলেন। আর দ্বিতীয় বোকামি করলেন 100 ডায়াল করে নিজেই পুলিশ ডেকে। বুদ্ধিমান মনে করেছিলেন নিজেকে। আপনি কি বলছেন আমার মাথায় ঢুকছে না। আমি কেন রায়তিকে মারবো? কুল ডাউন ডাক্তার, এখানে প্রশ্ন আমি করব, উত্তর আপনি দেবেন। যে প্রশ্নটা আমায় করেছেন ঠিক তার উত্তরটাই আমি জানতে চাইছি। রায়তির মতন একটা মিষ্টি মেয়েকে মারলেন কেন? আপনি বিশ্বাস করুন, আমি একজন ডাক্তার। লোককে নতুন জীবন দেওয়া আমার কাজ। আমি খুন করিনি। একজন জুনিয়র অফিসার অর্ঘ্য এসে আব্বাস খানকে ডেকে বলেন, স্যার, ফরেন্সিকের ডক্টর মহেশ্বরী আপনাকে ডাকছেন, একবার এদিকে আসুন স্যার। ঠিক আছে ডক্টর, আপনি ভাবুন, ভাবতে থাকুন। কি বলবেন, কতটা বলবেন, গুছিয়ে নিন, আমিও শুনে আসি। মহেশ্বরী স্যার আপনার বিরুদ্ধে আর কি পয়েন্ট জোগাড় করলেন? আমার বিশ্বাস ঠিক 2 দিনে কেসটা সলভ করে ফেলতে পারবো, আর তার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। কথাগুলো বলে ডাইনিংয়ে ক্রাইম লোকেশনে চলে আসেন ববি আব্বাস খান, যাকে ডিপার্টমেন্টের সবাই ববি স্যার নামেই চেনে। এই যে ববি, দেখুন রিগর মর্টিস শুরু হয়ে গেছে, বাট টু আর্লি। কারণ কি সেটা জানেন কি? কোনো ড্রাগ? আই মিন টু সে, না ড্রাগ নয়, মারা যাওয়ার আগে ওরা ঘনিষ্ঠ হয়েছিল। আই মিন টু সে সঙ্গম করেছিল। ভ্যাজাইনায় আমি যে পুরুষাঙ্গের লোম পেয়েছি আর বডির ভেতরে যে সিমন ট্রেস পাওয়া গেছে, তা ওই ডাক্তার ছেলেটির হবে বলেই আমার বিশ্বাস। রেপ নয়, ওরা সেক্স করেছিল। কারণ কোথাও কোনো চোট বা আঁচড় কামড়ের দাগ নেই। আর সঙ্গমের পর শরীরে এক তৃপ্তি আসে, সে সময় পেশিগুলো শিথিল হয়ে থাকে, আর এই সময় খুন হলে রিগর মর্টিস খুব দ্রুত হয়। আমি বিছানায় যে চুল পেয়েছি তাও ওই ছেলেটির বলেই আমার বিশ্বাস। আর ভিকটিমের হাতে এই বোতাম পেয়েছি। ডক্টর মাহেশ্বরী একটা বড় ব্রাউন রঙের বোতাম দেখান। এটা কিসের বোতাম? খুনির পোশাকের। শার্টে এমন বোতাম হয় না। ডিজাইনার টি শার্ট হতে পারে, মহিলাদের কুর্তিতে থাকতে পারে, সাফারি বা কুর্তাতেও থাকতে পারে এমন বোতাম। এটা ভাইটাল ক্লু। খুনির পোশাক কি হতে পারে ভাবুন। আমি সব স্যাম্পল ল্যাবে পাঠাচ্ছি, কাল পরশু রিপোর্ট দিয়ে দেবে। কি দিয়ে মেরেছে মনে হয়? গুলি করেছে তো? গুলি করেছে খুব কাছ থেকে, 3 বার। 2টো গুলি একই জায়গায় লেগেছে, তৃতীয়টা একটু বাঁ দিক ঘেঁষে। 50 mm বুলেট
তিনটেই হৃৎপিণ্ডে। স্পট ডেট, টাইম 9:30 থেকে 10:30। বাকিটা অটোপসির পর আরো ভালো করে বলতে পারবো। আমাদের কাজ প্রায় শেষ, আমি বডি পাঠিয়ে দিচ্ছি অটোপসির জন্য। আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য স্যার? হ্যাঁ, গানটা যদ্দূর সম্ভব ডেজার্ট ইগল, খুব কমন নয়। ইসরায়েলে ব্যবহার হয় এই হ্যান্ডগান। আচ্ছা, আর ওই কোণে রক্তের উপর যে পাতলা ফ্লুইডের মতো, ওটা যদ্দূর সম্ভব বমি। মনে হয় ছেলেটা খুন করে ফেলে বমি করেছে। আসলে ইনবন খুনি তো নয়, রাগের মাথায় বা উত্তেজনার বশে মেরে ফেলে পরে সবাই তো সহ্য করতে পারে না এই খুনের দৃশ্য। ওর বিবেক জেগে উঠেছিল, তাই ফোন করেছিল থানায়। হতে পারে আবার খুনের দৃশ্য দেখেও ভয় পেয়ে বমি করতে পারে। ওকে কাস্টাডিতে নিচ্ছ তো? ওর শরীর থেকে সিমান সংগ্রহ করতে হবে। ইয়েস স্যার, ওপেন অ্যান্ড শাট কেস। দুজনে মিট করে, যৌন সঙ্গম হয়, কিছু নিয়ে ঝগড়া হয়। ছেলেটা রাগের মাথায় খুন করে পালিয়ে যায়। কিছু দূর গিয়ে ওর বিবেক জেগে ওঠে। আপনার মতে? অথবা ও প্ল্যান বদলায়। ডাক্তার তো, কন্ডম ছাড়া সেক্স করেছে, প্রমাণ থেকে গেছে জেনে ফিরে আসে, আর এবার এসে অন্যায় গল্প বানায়। দ্যাটস ইট। দু একটা লুপ হোল আছে। মার্ডার ওয়েপন কোথায় গেল? ডেজার্ট ইগল পেল কোথায়? আমি অটোপসির পর আসল মডেলটা বলতে পারবো। আর ছেলেটা খুন করে নিজেই পুলিশ ডাকলো কেন? ওভার স্মার্ট, ভেবেছিল কাঁদুনি গিয়ে পার পেয়ে যাবে। গো অ্যাহেড, তবে ওর ওপর ফোকাস করে বাকি সম্ভাবনাগুলো ভুলবেন না। মোটিভ খুঁজুন। এত বড় সম্পত্তি এবার কে পাবে? মেয়েটি এভাবে খুন হলে কার লাভ? ছেলেটি রাগের মাথায় খুন করলে রিভলভার নিয়ে আসতো না, আর সেটা গেল কোথায়? সেসব দেখব। মেয়েটির বাবা মা বর্ধমানের বিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছেন, এলেই বাকি সব প্রশ্নের উত্তর জানা যাবে। ডক্টর মাহেশ্বরী সব গুটিয়ে নিচ্ছিলেন। বডিটা চলে যেতেই ববি আবার ড্রয়িং রুমে আসেন। সারা রাত জেগে রুহিনের চোখ দুটো তখন টকটকে লাল। আবার ওকে জেরা শুরু করেন ববি আব্বাস খান। রুহিন এবার সম্পূর্ণ ভেঙে পড়ে। আমি কিছুই বুঝতে পারছি না, রায়তিকে কেউ মারবে কেন? সেপ্টেম্বর 2022। প্রত্যাশা ক্লিনিকে রাত দিন ভিড়। সারা রাত পেশেন্ট দেখা হয় এখানে। বহু দূর দূর থেকে পেশেন্ট আসে। প্রথমবার মিতিনদের সময় ছিল রাত 11:10। ঠিক 11:10-এই ওদের ডাক পড়েছিল। এমন উদ্ভট সময়ে অ্যাপো শুনে মুখ বেঁকিয়েছিল সিঞ্চল। খুব ভালো কাজ করেছে মেডিসিন, তবে কিছু সমস্যার জন্য আপনার শরীরে আমাদের একটু অন্যভাবে চেষ্টা করতে হবে। আপনার ইউটেরাসের দেওয়ালে একটা সমস্যা রয়েছে। আপনারা কি কোনো ওরাল কনট্রাসেপটিভ পিল জাতীয় মেডিসিন নিতেন দীর্ঘদিন? না তো, কখনোই কোনো ওষুধ খাইনি। কিন্তু কেন বলুন তো? তবে অন্য কিছু থেকে হবে। আপাতত মেডিসিন চলবে। সামনের মাসে সব ঠিক থাকলে আমরা এগ কালেক্ট করব, আর আপনার হাজব্যান্ডের স্পাম নেব। তারপরের মাসে সব ঠিক থাকলে প্রেস করা হবে। একটু পরে মিতিন পোশাক ঠিকঠাক করে বেরিয়ে আসে। ওর চোখে মুখে খুশির আভাস। সিঞ্চলকে এসেই বলে, সে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেখো, খুব তাড়াতাড়ি। সিঞ্চল ফোনে অ্যাপ ক্যাব বুক করতে মন দেয়। আবার সামনের মাসে আসতে হবে, কিছু ইনজেকশন চলবে, এরপর আচ্ছা এখন চলো, আমার এখানে আসতে ভালো লাগে না। একরাশ বিরক্তি নিয়ে লিফটের দিকে এগিয়ে যায় সিঞ্চল।
মিতিন অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর ওর দিকে এগিয়ে যায়। ট্যাক্সিতে উঠেও কথা বলে না সিঞ্চল। চোখ ফেটে জল আসে মিতিনের। ও মুখটা রাস্তার দিকে ঘুরিয়ে ওড়নার খোঁট দিয়ে চোখের জল মোছে। কেন যে সিঞ্চল এই আইভিএফ ট্রিটমেন্টের ব্যাপারটা মানতে পারে না, ও বুঝতে পারে না। ডাক্তারের সামনেও চুপ করে বসে থাকে ছেলেটা। যা বলার, যা জানার সব মিতিনকেই বলতে হয়। এক এক সময় খুব খারাপ লাগে মিতিনের। সিঞ্চল কি বাবা হতে চায় না, নাকি অন্য কিছু চেয়েছিল? পাড়ার মোড়ে ওষুধের দোকান থেকে ওষুধগুলো কিনে নিতে গাড়ি দাঁড় করায় মিতিন। ডাক্তার বাসু বলেছিলেন ওষুধ সব জায়গায় পাওয়া যাবে, যেখান থেকে খুশি ওরা নিতে পারে। তাই চেনা দোকানেই এসেছে ওরা। ওষুধগুলো বুঝিয়ে দিয়ে দোকানের ছেলেটি বলে, দিদি, আপনার এই অ্যান্টি এজিং ওষুধটা আবার পাওয়া যাচ্ছে। প্রায় 6 মাস বন্ধ ছিল প্রোডাকশন। ওটা দিয়ে দেব 1 শিশি। ডান দিকের দেওয়ালে নায়িকা ঋদ্ধির একটা চোখে পড়ে মিতিনের। বয়স থামিয়ে রাখে এই ওষুধ। নিতে গিয়েও বলে, এখন চাই না, অন্য ট্রিটমেন্ট চলছে। ডাক্তারকে জিজ্ঞেস করে যদি বলে তখন নেব। আয়ুর্বেদিক ওষুধ তো দিদি, সাইড এফেক্ট নেই। তবুও চিনি নি একটু, তারপরে নয়। ছেলেটা বিল বানিয়ে দেয়। নির্লিপ্ত মুখে বাড়ি এসে ঠোকে ওরা দুজন। পাড়ায় পাড়ায় সন্ধ্যা নেমে আসছে। মিতিন পোশাক বদলে হাত পা ধুয়ে সন্ধ্যাবাতি দেয় ব্যালকনির তুলসী গাছে। এই কবছরে ওর দেবদ্বিজে ভক্তি বেশ বেড়েছে। নভেম্বর 2022। লকআপের বাইরে একজন উকিল নিয়ে দাঁড়িয়েছিল রুহিনের বাবা পরমেশ সরকার। অশক্ত বৃদ্ধ লোকটার এই দুদিনে বয়স যেন আরও বেড়ে গেছে। সেদিকে তাকিয়ে রুহিন ভাবে, জীবনে কখনো স্কুল থেকে প্যারেন্টস কল হয়নি ওর। কিরানি বাবা বহু কষ্টে ওকে ডাক্তার বানিয়েছিল, আর আজ তার জন্য বাবাকে থানায় ছুটে আসতে হয়েছে। বেল পাওয়া যায়নি, আশাও নেই, সব প্রমাণ ওর বিরুদ্ধে। তবুও রুহিন বাবার দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি রায়তিকে ভালোবাসতাম। আমি ভালোবাসতাম রায়তিকে। ওর উকিল ওকে টুকটাক প্রশ্ন করে, বারবার বলে পুলিশের চাপে ভেঙে পড়তে না, কিন্তু রুহিনকে তেমন ভরসা দেয় না। পরদিন রুহিনকে কোর্টে তোলা হবে। উকিল সব কাগজে সই করিয়ে নিয়ে চলে যেতেই আব্বাস ববি এসে ঢোকেন ওর সেলে। ওরা পেচ্ছাপের গন্ধে নাকে রুমাল চেপে বসেছিল রুহিন। উধারে দুটো পকেটমার বসে গল্প করছে। স্বীকার করে নিলে সাজার মেয়াদ হয়তো কমে যেত। আমি কিছুই করিনি। আপনি আমায় ছেড়ে আসল খুনিকে খুঁজুন। ববিকে উত্তরটা দিয়ে মুখ ঘুরিয়ে নেয় ও। রিভলভারটা কোথায় ফেলেছ বলো তো? উল্টোডাঙা খালে? ওটা ফেলতেই বেরিয়ে এসেছিলে তো? ববির প্রশ্নে অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটা। আচ্ছা, ঝগড়াটা কি নিয়ে হয়েছিল সেদিন? নাকি আগেই ঝগড়া হয়েছিল? সেদিন হিসেবটা মেটাতে রিভলভার নিয়ে গিয়েছিল। আমি ফুলের বুকে আর ডার্ক চকলেট নিয়ে গিয়েছিলাম। পিৎজাটাও আমিই অর্ডার করেছিলাম। এসব নিয়ে কেউ খুন করতে চায় না। ঠিক, কিন্তু তুমি গিয়েছিলে। আর আমার বন্দুক নেই, চালাতেও জানি না। বন্দুক জোগাড় করা এই কলকাতার বুকে খুব একটা কঠিন কাজ নয়। আর চালাতে জানো না বলেই তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছিল, যাতে টার্গেট মিস না হয়। তারপর উল্টোডাঙার খালে রিভলভার ফেলে ফিরে এসে পুলিশকে ফোন করেছ। উফ, আমি কিভাবে বোঝাবো যে আমি এসব করিনি আমি এসব। ববি কিছু বলতে চাচ্ছিলেন, তখনই শ্রীমন্ত এসে ডাকেন তাঁকে। ববি আব্বাস উঠে পেরিয়ে যান, নিজের কেবিনে এসে বসেন। স্যার, পাশের বাড়ির এক মহিলা মিসেস গুপ্তা, উনি বলছিলেন যে
রুহিনের গাড়ি বেরিয়ে যাওয়ার পর রায়াতিদের বাড়ির বেলটা কিন্তু বেজেছিল। আসলে বেলের আওয়াজটা উনি বেডরুম থেকেই পেয়েছিলেন। ওই বেশ জোরে রবীন্দ্রসঙ্গীত বাজে বেলটা টিপলে, আর উনি সে সময় জানলা দিয়ে তাকিয়ে দেখেছিলেন যে রায়াতি দরজা খুলে একজন লোককে ঘরে ঢুকতে দিচ্ছে। লোকটার মুখ দেখা যায়নি, পেছন থেকে দেখেছিলেন উনি। তবে কালো বা ওই ডার্ক গ্রে রঙের সাফারি স্যুট পরেছিল ওই আগন্তুকটা। তার মানে সত্যি একজন এসেছিল, কিন্তু সে কোনো প্রমাণ রেখে যায়নি। বড় রাস্তার মোড়ে সিসিটিভি ক্যামেরায় দ্বিতীয় কোনো গাড়ির ছবি ধরা পড়েনি। স্যার, লোকটা নিশ্চয়ই মেয়েটির পরিচিত, নয়তো রাত 9:30 পর একজন অপরিচিতকে বাড়িতে কে ঢুকতে দেবে? রাইট। আচ্ছা শ্রীমন্ত, রায়াতি কেমন ধরনের মেয়ে ছিল খোঁজ নাও তো। সন্ধে একজন পুরুষকে আমন্ত্রণ জানিয়ে সেক্স করলো, তাকে বিদায় জানিয়ে আবার 9:30 পর আর একজনকে। স্যার, রায়াতি তো প্রথম জনকে বিদায় জানায়নি। রুহিনের মায়ের ফোন না এলে তো রুহিন সারাটা রাত ওখানেই থাকতো। বলছো? যদি সেটাই ঠিক হয় তবে ধরে নিতে হয় এই দ্বিতীয় আগন্তুক জানতো না যে রুহিন রাতে ওখানে থাকবে, কিন্তু এটা জানতো রায়াতি একা থাকবে, বাবা মা থাকবে না। রাইট স্যার। আর সে গাড়িতে আসেনি, ইনফ্যাক্ট বাড়ির সামনে গাড়িও আনেনি। চলো সল্টলেকটা ভালো করে ঘুরে দেখি, ক্যামেরা বাঁচিয়ে কিভাবে রায়াতির বাড়িতে যাওয়া যায় সেটাও দেখতে হবে। রায়তির কল রেকর্ডটা খুঁটিয়ে দেখছিলেন ববি আব্বাস। একটা নম্বরের পাশে কয়েকটা লাল ফুটকি বসিয়ে লিস্টটা এগিয়ে দিলেন নিজের অধস্তন অফিসারকে। এই নাম্বারে মৃত্যুর দিন দুপুরে 10 মিনিট, বিকেলে 5:30টায় আধ ঘন্টা কথা বলেছিল মেয়েটা। আগের দিন বিকেলেও 20 মিনিট, রাতে 10 মিনিট, তার দুদিন আগেও 40 মিনিট। গত 1.5 মাসে এই নাম্বারটায় বেশ কয়েকবার কথা হয়েছে। এই নাম্বারটার ডিটেল চাই। কার নাম্বার এটা? নম্বরটা সাইবার সেলের প্রয়াসকে পাঠিয়ে দেয় শ্রীমন্ত, বলে দেয় ইমিডিয়েট দরকার। কিছুক্ষণ পরেই প্রয়াস জানায় নম্বরটা ব্যাঙ্গালোরের, তবে গত 1.5 মাস ধরে এই নম্বরের ফোনটা কলকাতায় রয়েছে, কেষ্টপুরের কাছে রয়েছে এই মুহূর্তে, আর কানেকশন রয়েছে কোয়েনা বসাক বলে কারো নামে, অ্যাড্রেস কেষ্টপুরের। কোয়েনা বসাক? ফোন করে দেখবো স্যার? না, একদম নয়। ফোন করলেই সে যদি অপরাধী হয় সাবধান হয়ে যাবে। মেয়েটিকে খুঁজে বার করো। আচ্ছা স্যার। খবরটা শুনে খুব ভয় পেয়েছে কোয়েনা। ব্যাঙ্গালোর ছেড়ে বাড়ি ফিরে এসে ভেবেছিল সব ভুলে যাবে, কিন্তু ওর ভেতর থেকে কেউ ওকে বারবার প্রশ্ন করছিল। বাধ্য হয়ে ও গত মাসে বিষয়টা নতুন করে এগোতে চেয়েছিল, কিন্তু এবারে সে কি করবে? তার কি পুলিশের কাছে যাওয়া উচিত, নাকি এই শহর থেকেও পালিয়ে যাবে? কিন্তু তাহলে দোষী শাস্তি পাবে কিভাবে? ম্যামের সঙ্গে ঠিক কি ঘটেছিল তাকে জানতেই হবে। রায়তি কেন খুন হলো ও বোধহয় বুঝতে পারছে, কিন্তু কাকে বিশ্বাস করে সব বলবে? সব প্রশ্নের উত্তর তো ও জানে না। সত্যিটা জানা খুব দরকার ছিল। এখন কোয়েনা অনেক কিছুই বুঝতে পারছে, কিন্তু প্রমাণ নেই। ওর অনুমান তো কেউ বিশ্বাস করবে না। কলিং বেলের আওয়াজে ওর চিন্তা জাল ছিন্ন হয়। নিচ থেকে মায়ের গলা ভেসে আসে, কেউ ওকে খুঁজছে। এক ভদ্রলোক, সঙ্গে একটি মেয়ে। একটু অবাক হয় কোয়েনা। মা ওদের বসিয়ে আবার রান্নাঘরে ঢুকেছে। কোয়েনার অবাক দৃষ্টির দিকে তাকিয়ে ভদ্রলোক বলেন, নমস্কার, আমি বিধাননগর কমিশনারেট থেকে আসছি ওই রায়াতি মার্ডার কেসের ব্যাপারে। আমি ইনভেস্টিগেটিং অফিসার শ্রীমন্ত গুহ, আর উনি রোশনি দাস। এমন অবাক
কোয়েনা আগে কখনো হয়নি। কলকাতা পুলিশের অনেক দুর্নাম কানে আসে, এরা এত এফিশিয়েন্ট, তার খবর পেল কিভাবে? ইচ্ছা করেই আমরা সাদা পোশাকে এসেছি, যাতে আপনাকে কোনো রকম বিড়ম্বনায় না পড়তে হয়। রায়াতির ফোনে আপনার নাম্বার ছিল, তাই সেটাকে দেখেই আপনার লোকেশন ট্রেস করেছি। আমার ঠিকানা পেলেন কিভাবে? সিমের জন্য যে ভোটার কার্ড জমা করেছিলেন তা এই বাড়ির ঠিকানা, লোকেশনও মিলে গেল। প্রমোটারের থাবা এড়িয়ে কেষ্টপুরে এমন বাগানওয়ালা দোতলা বাড়ি আর দু একটাই আছে, তাই সহজে পৌঁছে গেলাম। রায়তিকে কিভাবে চিনতেন? একই কোম্পানিতে ছিলাম, ও কলকাতা, আমি ব্যাঙ্গালোর, ট্রেনিং একসঙ্গে নিয়েছি। ইদানিং আপনাদের মতো নিয়মিত কথা হতো। আপনিও 1.5 মাস ধরে কলকাতায়? হ্যাঁ, আমি জব খুঁজছিলাম, একই লাইন আমাদের। মানে ব্যাঙ্গালোরের চাকরিটা কি ছেড়ে দিয়েছেন? কোয়েনা উত্তর খুঁজে পায় না। কি করে ও বোঝাবে ও এসব ছেড়ে বেরিয়ে যেতে চাইছে? ও বলে, হ্যাঁ, আমি কলকাতায় ফিরে এসেছিলাম, কাজ খুঁজছিলাম। আচ্ছা, তাই টানা কথা হতো দুজনের। রায়তি খুন হয়েছে জানেন নিশ্চয়ই? টিভিতে দেখেছি। একজনকে ধরেছেন তো আপনারা? ভয়টা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আপনাকে রায়তি কিছু বলেছিল? ওর কোনো শত্রু? আমি এসব জানি না। রায়তিকে কে এমন নৃশংসভাবে খুন করতে পারে? আমি কিভাবে বলবো? আচ্ছা, রুহিন ছেলেটা কেমন? আমার সঙ্গে কোনো পরিচয় নেই। 2-1 বার রায়তির মুখে নাম শুনেছি, কিন্তু দেখিনি। রুহিন কি কোনো কারণে খুন করতে পারে? আর রায়াতি আর কোনো বয়ফ্রেন্ড ছিল? না, আমি এসব জানি না। স্ট্রেঞ্জ, 30-40 মিনিট নিয়মিত কথা হতো আপনাদের ভেতর, অথচ রায়তির বন্ধু বা বয়ফ্রেন্ড নিয়ে কথা হতো না। ও কোনো সমস্যা আছে কিনা জানতেন না? কি গল্প হতো এত রাত জেগে? ভেতরের ঘর থেকে ওর মা বেরিয়ে আসে। ওরা চা খাবেন কিনা জানতে চায়। ও মাকে 3 কাপ চা করতে পাঠিয়ে দেয়। মা অসুস্থ, প্লিজ কিচ্ছু বলবেন না আর। দেখুন মিস কোয়েনা, আপনি হয়তো এমন কিছু জানেন যা আপনার বন্ধুর খুনিকে ধরতে সাহায্য করবে। আপনি সহায়তা করলে খুনি ধরা পড়বে। অরুণ চোখে মেয়েটা তাকায়। আমি কিছু জানি না। চা খেয়ে উঠে পড়েন 2 অফিসার। কোয়েনাকে নম্বর দিয়ে বলেন কিছু মনে পড়লেই থানায় যোগাযোগ করতে। নভেম্বর 2022। খুব টেনশন হচ্ছে সিঞ্চলের। আজ স্পাম পিক আপ হবে ওর। এর আগের বার মিতিনের সঙ্গে এসে একবার স্পাম কাউন্টিং করিয়ে গেছিল। কেমন যেন একটা অনুভূতি ওর ভেতর পাক খায়। ছোটবেলা থেকেই টেনশনে সিঞ্চলের নাকের ডগা ঘামতে থাকে, কান দুটো লাল হয়ে ওঠে। একজন জুনিয়র ডাক্তার এসে ওদেরকে পাশের একটা ছোট রুমে নিয়ে যায়। এসিটা বেশ জোরে চলছে এ ঘরে। ছিমছাম ঘরটার একদিকে একটা টিভি, পাশে আরামদায়ক সোফা কাম বেড, একদিকে টেবিল, পাশেই ওয়াশরুম। আমারটাই, মানে এটাই ব্যবহার হবে তো? রিল্যাক্স, আপনি চাইলে পরে ডিএনএ টেস্ট করতে পারেন। আপনার সন্তান, আর বাবা মাকে না জানিয়ে বা লিখিত পারমিশন ছাড়া অন্য কারোর ডিম্বাণু বা শুক্রাণু ব্যবহার করা হয় না। আপনার স্ত্রীর ফ্যালোপিয়ান টিউব আর জরায়ুতে কিছু সমস্যা আছে বলে আমাদের এভাবে এগোতে হচ্ছে, ভয় পাবেন না। মৃদু একটা মিউজিক বাজছে ঘরটায়। ডাক্তার বাসু ওর হাতে একটা কন্টেনার দিয়ে বলেন, আপনি তো জানেন বিষয়টা, তাই আর ব্রিফ করলাম না। ম্যাডাম আপনার সঙ্গে থাকতে পারেন। 1 ঘন্টার পর ম্যাডামের ওটি পিক আপ হবে। আজ বিকেলে ছুটি হয়ে যাবে। আজকেই সব হয়ে যাবে তো? গলাটা কেমন কেঁপে ওঠে সিঞ্চলের। হ্যাঁ হ্যাঁ, আপনারা রিল্যাক্স করুন। হয়ে গেলে এই বেলটা প্রেস করবেন, কেমন? ডক্টর বাসু থামস আপ দেখিয়ে বেরিয়ে যান। সিঞ্চলের খুব শীত করছে। শরীর জুড়ে এক শৈত্য প্রবাহ। 2 দিন আগেই তার স্পার্ম ডোনেটের ডেট ছিল,
কিন্তু সেদিন কিছুতেই উত্তেজনার চরমে পৌঁছতে পারেনি সে। শরীরটা কেমন শিথিল হয়ে যাচ্ছিল বারবার। 2 ঘন্টা চেষ্টা করার পরেও সে সেদিন পারেনি। অবশেষে ডাক্তার বাসু বলেছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে। আজ মিতিনের পিক আপ হবে। বিগত কিছুদিন ধরে ইঞ্জেকশন চলেছে ওর উপর। সিনচলে শুধু মনে হয় ভগবানের যখন দেওয়ার ইচ্ছে নেই, কেন তাদের শরীরের ওপর জোর করে এসব প্রয়োগ করে এক দেব শিশুর মুখ দেখতে হবে। ডাক্তার বাসু দরজাটা টেনে বেরিয়ে যেতেই মিতিন ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। কেমন যেন কেঁপে উঠল সিনচল। ভালো লাগছে না, শরীরটা কেমন খারাপ লাগছে। তুমি আমায় ভালোবাসো তো? আমি এভাবে রোবটের মতো আমি পারছি না মিতু। ঠাম্মা একটা কথা বলতো, খোদার ওপর খোদকারি, তাই তো হচ্ছে। সরি, আই গট। তুমি। মিতিনের নরম হাত ওর ঠোঁটের উপর উঠে এসেছে। সব ভুলে যাও, ভুলে যাও তুমি কোথায় এসেছো, কেন এসেছো। আমিও চলে যাচ্ছি। একটাবার তোমার মনের কথা শোনো। তোমার তো কোনো শারীরিক ত্রুটি নেই, ত্রুটি আমার ওভারিতে, ত্রুটি আমার ফ্যালোপিয়ান টিউবে, যার জন্য তুমি শাস্তি পাচ্ছ। তোমার মন যদি চায় তবেই এগো, না হলে আমি আর জোর করব না। আমি জানি তুমি আমার জন্য সব পারো, আমি জানি। কথাটা শেষ না করেই এক ছুটে ঘরের বাইরে বেরিয়ে যায় মিতিন। ঘরের মাঝে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে সিনচল। প্যাসেজের শেষ মাথায় ডক্টর বাসুর চেম্বার, আর উল্টো দিকেই মালিক ডক্টর ত্রিপাঠীর চেম্বার। দরজার উপর ওর বাবার ছবিতে ফুলের মালা। এই প্রত্যাশা ওর বাবার হাতেই তৈরি। চোখ মুছে ডক্টর বাসুর চেম্বারের দিকে এগিয়ে যায় মিতিন। যদিও ডক্টর বাসুর আজ ওপিডি নেই, আজ পরপর 5 জনের পিক আপ আছে। এখনই উনি ওটিতে ঢুকে পড়বেন। 3 নম্বরে রয়েছে মিতিনের নাম। এই সময় একবার ডাক্তার বাসুর সঙ্গে কিছু কথা বলতে চাইছিল মিতিন। কেবিনের দরজাটা ঠেলে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে যায় মিতিন। বন্ধ, উনি নেই বোধহয়। উল্টো দিকে ত্রিপাঠী আজ ফিরেছেন শিলিগুড়ি থেকে। ওর ঘরের ভেতরে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। একটা গলা ডক্টর ত্রিপাঠীর, অন্যটা কোনো মেয়ের। মিতিন না চাইতেও কয়েকটা কথা উড়ে আসে ওর কানে। তুমি কিভাবে সব চেনো, এভাবে চিকিৎসা করছো? আমি তোমায় আমার আদর্শ মানতাম, আমার ভগবান, কিন্তু এভাবে চিকিৎসা নিয়েও ব্যবসা। রাগো তোমার এইসব কথা। জীবনে অত এথিক্স দেখলে চলে না। একদিন বুঝবে টাকাই সব। এই যে বাড়ি গাড়ি, এত বড় ফার্টিলিটি ক্লিনিক, এত পেশেন্ট তা একদিনে হয়নি, বাবাও বাড়েনি। কিন্তু সৎ পথে তো হয়নি বাবা। আমি ভাবতেই পারছি না ওই প্রোডাক্টগুলো, আই মিন টু সে তোমরা ইচ্ছা করে এভাবে, এটা ঠিক করছো না। এবার খুব চাপা গলায় কথা বলছেন ডক্টর ত্রিপাঠী। আর কিছু কানে আসছে না। মিতিনের পা দুটো এই যেন মাটিতে গেঁথে দিয়েছে। কি বলছেন এসব ডক্টর ত্রিপাঠী? ওটা কি ওর মেয়ে? সে ডক্টর ত্রিপাঠীকে দোষারোপ করছে কেন? দ্রুত সরে যেতে চাইছিল মিতিন, কিন্তু পা দুটো কাঁপছিল তার। পাশে একটা সোফায় ধপ করে বসে পড়ে সে। এই জন্যই বোধহয় সিনচল এসব পদ্ধতির ঘোর বিরোধী। কিন্তু এভাবে অন্যের ক্ষতি করে যা সে আজ জানলো, যদি সত্যি হয়। কি আপনাদের হয়ে গেছে? আপনি এখানে কেন? ডক্টর বাসুর ডাকে সংবিত ফেরে মিতিনের। ভূত দেখার মতো চমকে ওঠেও। উনি কখন ফিরে এসেছেন কে জানে। ওকে এখানে দেখে একটু বোধহয় বিরক্ত। আসুন আসুন আসুন, আপনার পিক আপ হবে নিচের ফ্লোরে।
আপনার হাজবেন্ড কোথায়? স্যাম্পল কালেক্ট হলো ওর? তখনই প্যাসেজের অপর প্রান্তে সিঞ্চলকে দেখতে পায় মিতিন। একজন ল্যাবের ছেলের হাতে স্পাম স্যাম্পেলটা দিয়ে সিঞ্চল এগিয়ে আসে। ওর মুখে একরাশ হাসি। মিতিনকে দূর থেকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে ও বলে, ডান। মিতিন কি বলবে বুঝতে পারে না। মিতিনের হতভম্ব মুখের দিকে চেয়ে ভ্রু কুঁচকে সিঞ্চল বলে, কি হয়েছে? আরে কিছু না, ম্যাডামের পিক আপ হবে নিচের ফ্লোরে, তাই হয়তো একটু ঘাবড়ে আছেন। চলুন চলুন, অবশ্য পিক আপের আগে একটু কাউন্সিলিং হবে। তখনই ডক্টর ত্রিপাঠী কেবিনের দরজা ঠেলে বেরিয়ে আসেন ওর মেয়ে। ওদের পাশ দিয়ে এই লিফটের দিকে এগিয়ে যায়, যেন ওদের দেখতেই পায়নি। লকআপের তালা খোলার আওয়াজে সেদিকে তাকায় রুহিন। তালা খুলে ভেতরে আসেন অর্ঘ্য। চলুন, স্যার ডাকছেন, খাতির শুরু হবে আজ। রুহিন বুঝতে পারে না কিসের খাতির। নিমন্ত্রণের কার্ড পাঠাতে হবে নাকি? উঠুন, ইন্টারোগেশন রুমে ডাকছেন স্যার। এর আগেও ওই ছোট বদ্ধ ঘরটায় চড়া আলোর নিচে কয়েক ঘন্টা টানা জেরা চলেছে রুহিনের। ওই রকম চাপে মাথা ঠিক রাখা মুশকিল। বড় বড় অপরাধীরা ভেঙে পড়ে। ও ধীরে ধীরে বেরিয়ে আসে অফিসারের পেছন পেছন। আজ এ ঘরের চড়া আলোটা জ্বলছে না। অফিসার ববি আব্বাস শ্রীমন্ত অপেক্ষা করছিল। ওকে বসতে বলে অর্ঘ্য জিজ্ঞেস করলেন, চা খাবেন? মাথা নাড়ে রুহিন। ওর চায়ের নেশা নেই। আপনি যে খুন করেননি সেটা আমরা জানি, কিন্তু খুনি কে সেটা আমরা বুঝতে পারছি না। অফিসার গুহ বলেন, আপনি তো সন্ধ্যাবেলা এই বাড়িতেই ছিলেন, কারোর আসার কথা ছিল? ববি জানতে চান। আমি জানি না, রায়তি বলেনি। আপনি দ্বিতীয়বার গিয়ে এমন কিছু দেখেছিলেন যেটা স্বাভাবিক ছিল না? না, সেভাবে কিছু দেখিনি। কোনো গাড়ি বা কাউকে বের হতে দেখেছিলেন? রুহিন মনে করতে চেষ্টা করে ওইটুকু সময়ের ভেতর কে এসে মেরে গেল মেয়েটাকে। কার সঙ্গে এমন শত্রুতা ছিল ওর? ওর অফিসে কিছু সমস্যা হয়েছিল, ও চাকরিটা ছাড়তে চাইছিল। কেন ছাড়তে চাইছিল? আমার মনে হয় ও আমায় সেদিন কিছু বলবে বলেছিল। গল্প বানাচ্ছেন? না, এই চাকরিটা ওর বাবার বন্ধুর সূত্রে পেয়েছিল। ও আরো ভালো কিছু খুঁজছিল। তো তাতে কি সমস্যা? আমি জানি না, আমি জানি না। ও বলেছিল যে অফিসে কিছু হয়েছিল। ববি নিচু স্বরে গুহকে কিছু বলতেই উনি বেরিয়ে যান। অর্ঘ্যর হাতে রুহিনকে ছেড়ে উনিও বেরিয়ে আসেন। রোজ একটা করে ইঞ্জেকশন নিতে হয় মিতিনকে। আজকাল ওর আর কিছুই ভালো লাগে না। রুটিন চেক আপে এসেছিল ও। খুব ভালো পিক আপ হয়েছে। এবার আমরা এই এগগুলো ফার্টিলাইজ করে আবার আপনার জরায়ুতে প্রতিস্থাপন করব। তবে দিন 15-20 সময় লাগবে এসব হতে। আপাতত আপনি এই হরমোনাল ইঞ্জেকশনগুলো নেবেন, আর একদম টেনশন করবেন না, সব ঠিক হবে। ডক্টর বাসু প্রেসক্রিপশন লিখতে লিখতে বলেন, মিতিন দেওয়ালে টাঙানো বাচ্চার ছবিটার দিকে এক দৃষ্টে চেয়েছিল। মিসেস রায়, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? সব কিছু ঠিক আছে। বাড়িতে প্রজেস্টেরন ইঞ্জেকশনগুলো নিন আর ভালো করে খাওয়া দাওয়া করুন। পরের পিরিয়ড হলেই জানাবেন, তারপর আমরা এগুলো প্লেস করব। আর কিছু জানার থাকলে বলতে পারেন। খোদার ওপর খোদকারি করে কি সত্যি না হওয়া যায় ডাক্তারবাবু? এটা তো এক ধরনের চিকিৎসা। আপনার শরীরের একটা অঙ্গে অসুখ হয়েছে, সেই অঙ্গ ঠিকমতো নিজের কাজ করছে না, তাই আমরা বাইরে থেকে সাহায্য করছি মাত্র। খোদার ওপর কেউ নয় ম্যাডাম। এত কিছুর পরেও তো আমাদের হার মানতে হয়। কিন্তু অঙ্গটা খারাপ হলো কেন? অঙ্গ বিভিন্ন কারণে খারাপ হয়। কখনো জন্মগত সমস্যা। এই সভ্যতার এই অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক বিষ ঢুকেছে আমাদের শরীরে। এই যে মোবাইল ফোন, এর সাইড এফেক্ট, ফাস্ট ফুড, ভেজাল খাবার, এইসব থেকেই আজকাল এই সমস্যা প্রতিটা ঘরে প্রায়। শুধু কি তাই?
আমি যদি বলি এসব মানুষের তৈরি করা, সেটা তো কিছুটা হলেও সত্য। আমরাই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এইসব তৈরি করছি। আপনি যেটা বলতে চাইছেন সেটাই তো। ঘরে ঘরে কেন এমন সমস্যা? কে এর জন্য দায়ী বলুন তো? এইসব অনেক বড় বড় ব্যাপার ম্যাডাম। আপনি আপাতত মনে আনন্দ রাখুন, সব ঠিক হয়ে যাবে। মুখে বললেও গলায় সেই জোর আনতে পারেন না ডক্টর বাসু। মিতিন উঠে পড়ে, সিঞ্চলের সঙ্গে সব ফাইল আর রিপোর্ট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে আবার টেবিলে ফিরে আসে মিতিন। প্রথম যেদিন আপনি আমার ওভারের স্ক্যান রিপোর্ট দেখিয়েছিলেন, একটা কিছু দেখে খুব অবাক হয়েছিলেন, মনে আছে? কি ব্যাপার বলুন তো? আমি কি দেখে অবাক হয়েছিলাম? আপনি জানতে চেয়েছিলেন আমি গর্ভনিরোধক ওষুধ খাই কিনা। আমি বলেছিলাম যে খাই না। আমি সত্যি কোনো পিল খাইনি কখনো। সিঞ্চল একটা বিশেষ ব্র্যান্ডের কন্ডম ব্যবহার করত, ওটা আয়ুর্বেদিক। কয়েকবার ফ্রি স্যাম্পল পেয়েছিলাম। আমি একটা আয়ুর্বেদিক অ্যান্টি ইজিং ক্যাপসুল খেতাম, তার সঙ্গে সেই কন্ডোমটার ফ্রি স্যাম্পল আসতো। কন্ডোমের লুব্রিকেন্ট আর ফ্লেভারটা ভালোর জন্য ওটা ফ্রিজে রাখতে বলা হয়েছিল। হার্বাল প্রোডাক্ট, নাম এভরি নাইটস। কি ক্যাপসুল? ওটা হলো ইয়ং লুকস ক্যাপসুল। আমি টানা 5 বছর খেয়েছি। তারপর 6 মাস ওটা আউট অফ মার্কেট ছিল, আবার ঘুরে এসেছে। বেশ নাম আছে, আরুষের প্রোডাক্ট। হতভম্বের মতো মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকেন ডক্টর বাসু। চোখের সামনে স্লাইড শোয়ের মতো কিছু দৃশ্য ভেসে ওঠে। ডক্টর আরুষের নাম শুনেছেন নিশ্চয়ই, তাই না? মাথা নাড়েন উনি। ধীরে ধীরে বেরিয়ে আসেন মিতিন। এসি স্পিডটা বাড়িয়ে দিয়ে চেয়ারে মাথাটা হেলিয়ে চোখ বুঝে উনি ভাবতে থাকেন মিতিনের কথাগুলো। এই মেয়েটা এসব কি বলে গেল? আরুষ আয়ুর্বেদার যথেষ্ট নাম আছে। তাছাড়া এই কোম্পানির মালিক মিসেস আরাধ্যা। আর ভাবতে পারেন না উনি। তাহলে উনি যা ভাবছেন সেটাই ঠিক, কিন্তু সব কথা কাকে বলবেন উনি? পাঁচ দিন পার হতে চলল। কিছুতেই কেসটা নিয়ে এগোতে পারছেন না ববি। ডিসিটিটি ব্রিজেশ করের ঘরে ডাক পড়েছিল সেদিন বিকেলে। উনি ববিকে যথেষ্ট স্নেহ করেন, কিন্তু এই কেসটার ব্যাপারে এত দেরি হচ্ছে দেখেই হয়তো একটু রেগেছিলেন। ববিকে বলেই দিলেন না পারলে কেসটা ছেড়ে দিতে, কারণ মিস্টার অমর্ত্য সিনহা মন্ত্রী লেভেলে জানিয়েছেন উপর থেকে চাপ আসছে। আবার মেডিকেল কাউন্সিল চাপ দিচ্ছে রুহিনকে বিনা বিচারে এভাবে আটকে রাখার জন্য। ওদিকে মিডিয়া পুলিশের অকর্মণ্যতা নিয়ে তুলোধনা করছে। ববি জানালো তার টিম খুব চেষ্টা করছে। কেসটা সত্যিই জটিল। ওই ডাক্তার ছোকরা কি খুন করেছে তোমার মনে হয়? না স্যার, এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। দেন সলভ ইট। ওকে আটকে রেখেছো কেন? স্যার, আমি আর একটা দিন সময় চাইছি, তারপর ওকে ছেড়ে দেব। কেন খুন হলো জানো না? কে খুন করলো উত্তর নেই। খুনের অস্ত্র পাওনি, এমনকি খুনি কিভাবে এলো? ডিসকাস্টিং। আর একটা ছেলেকে ইন্টারোগেশনের নামে এভাবে লকআপে আটকে রেখেছো। খুন না করলেও ও অনেক কিছু জানে। তাই স্যার। তুমি কি জানলে এতদিনে সেটা বলো। স্যার, এই কেসটায় আমার একটা দিন সুযোগ দিন প্লিজ স্যার। কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে কিছু চিন্তা করেন মিস্টার কাউর। ওকে, 24 ঘন্টা সময় দিলাম। একদিনের মধ্যে তুমি যে কেসটা এগিয়েছো সেটা আমি দেখতে চাই, আর না হলে প্রেসকে উত্তর দেবে তুমি। কাল দুপুর 12টা অবধি সময় দিলাম তোমায়। আচ্ছা স্যার। আস্তে আস্তে ডিসিডিটি ব্রিজেশ করের ঘর থেকে বেরিয়ে আসেন ববি। এই প্রথম কোনো কেসে এভাবে তাকে কথা শুনতে হলো। মনটা তিক্ততায় ভরে উঠেছিল। নিজের কেবিনে ফিরে টিভিটা চালিয়ে বসে।
দুটো নিউজ চ্যানেলেই এই ঘটনার বিশ্লেষণ চলছে। বুমের সামনে দাঁড়িয়ে একাই বকবক করছে মেধা বলে মেয়েটা। মেধা তাঁকেও ফোন করেছিল দুবার, যদি কোনো নতুন খবর থাকে জানার জন্য। ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করতে করতে ববির কানে এলো মেধার কথা। আরুষ আয়ুর্বেদের মালিক আরাধ্যা আহুজা কি বলছেন শুনে নিন। মিসেস আহুজার মুখ ভেসে ওঠে। মেয়েটা খুব ভালো ছিল, ওর এভাবে চলে যাওয়া মানতে কষ্ট হচ্ছে। শুনলাম ওর বয়ফ্রেন্ড ওকে এভাবে খুন করেছে। আজকাল ছেলে মেয়েগুলো যে কি করে। কি মনে করে ববি মেধাকে ফোন করলেন। আরে ববি স্যার, বলুন, খবর আছে নাকি কিছু? কেমন এগোচ্ছে তোমার কভারেজ? আপনারা যতটুকু বলছেন তার উপর। নতুন কোনো খবর আছে নাকি স্যার? খবর তো তুমি দেবে। এই আয়ুষ আয়ুর্বেদের প্রোডাক্ট নিয়ে কোনো গল্প আছে? আই মিন, ওদের বিরুদ্ধে কিছু অভিযোগ? তেমন তো কিছু শুনিনি স্যার, তবে কয়েক ঘন্টা সময় দিন, খবর পেয়ে যাব। গুড, ওয়েট করছি। ফোনটা কাটতেই শ্রীমন্তর হোয়াটসঅ্যাপ ঢুকলো। রেস্টুরেন্টের সামনে যেসব গাড়ি ওই দিন ছিল তার লিস্ট গাড়ির মালিকদের নাম পাঠিয়েছে। একটা নাম দেখে ববির মুখে এই প্রথম হাসি ফুটল। নাম আর গাড়ির নম্বরটা গোল করে ও আবার শ্রীমন্তকে ফোন করলেন। ঘটনার সময় এর মোবাইল লোকেশন ট্র্যাক করো। এ কি রেস্তোরাঁয় গিয়েছিল? সিসিটিভি দেখে বলো। ইয়েস স্যার। ঠিক 2.5 ঘন্টা পর ফোন এলো মেধার। সরি, একটু বেশি সময় নিলাম। খবর আছে স্যার। বলো, আমি অপেক্ষায় ছিলাম। গত জানুয়ারিতে ওদের দুটো প্রোডাক্টের বিরুদ্ধে কেউ কমপ্লেন করেছিল। ওদের একটা অ্যান্টি এজিং ট্যাবলেটের সাইড এফেক্টটা কি বন্ধাত্ম। ওদের একটা বিশেষ প্রোডাক্ট বন্ধ হয়ে যায় সেই সময়। ওদের কোম্পানির মেডিসিন তৈরি হয় ব্যাঙ্গালোরে। সেখানকার চিফ কেমিস্ট একটা দুর্ঘটনায় মারা গেছিল সেই সময়। ওয়েট, কেমন দুর্ঘটনায়? পথ দুর্ঘটনা। অভিযোগ আসার পরে উনি দেখছিলেন বিষয়টা, তবে প্রোডাক্টটা আবার ফিরে এসেছে বাজারে। ফোনটা কেটে শ্রীমন্তকে ডেকে পাঠান উনি। রোশনি আর শ্রীমন্তকে নিয়ে কেষ্টপুর রওনা দিয়েছিলেন ববি। রোশনিকে বললেন, মুখের কথায় কাজ না হলে আজ মেয়েটাকে থানায় তুলে আনতে হবে। আচ্ছা স্যার, কিন্তু ও কি সত্যি কিছু জানে? দুজনেই বটানির ছাত্রী। একজন চাকরি ছেড়ে এসছে, একজন ছাড়বে ভাবছে। কি কথা হতো ওদের ভেতরে জানতে হবে, তাহলেই একটা দিশা পাওয়া যাবে। 30 মিনিটে কেষ্টপুর পৌঁছে গেলেন ববি আব্বাস। বেল বাজাতেই কোয়েনা নিজেই দরজা খুলে দিল। মেয়েটার চেহারা দেখে মনে হচ্ছে মনের উপর দিয়ে এক প্রবল ঝড় বয়ে গেছে। ওদের ড্রয়িং রুমে বসিয়ে মেয়েটি বলে, আসুন, আপনাদের অপেক্ষাতেই ছিলাম। আমি চিন্তা করে দেখলাম সত্যিটা আপনাদের বলে দেওয়াই উচিত। আসলে একটু যেন থমকায় মেয়েটা। ববি দেখেন ও ওর মায়ের ঘরের দিকে তাকাচ্ছে। আমি যা বলবো তার প্রমাণ নেই আমার কাছে, কিন্তু তুমি বলো, আমরা সব শুনবো। 8 মাস আগে আমাদের চিফ কেমিস্ট পুষ্পা ম্যাডামের কাছে একটা আননোন মেলে অভিযোগ আসে যে আরুষ কোম্পানির কিছু প্রোডাক্ট এমন কিছু রয়েছে যা ব্যবহারে খুব তাড়াতাড়ি মেয়েরা বন্ধা হয়ে যাচ্ছে। অভিযোগ আমাদের অ্যান্টি এজিং ক্যাপসুল ও একটি কন্ডোমের নামে। পুষ্পা ম্যাডাম 3 বছর হলো এই কোম্পানি জয়েন করেছিলেন। উনি এইসব প্রোডাক্ট দেখতেন না, নতুন প্রোডাক্ট দেখতেন শুধু। আমাদের সিইও আরাধ্যা ম্যাডাম এসব দেখতেন। খুব কম দাম ছিল প্রোডাক্ট দুটোর। ফ্রি ক্যাম্পেনিং চলতো মাঝে মধ্যেই। পশ্চিমবঙ্গে দারুণ বিক্রি হলো। পুষ্পা ম্যাডাম আরাধ্যা ম্যাডামকে জানালে তিনি পাত্তা দেননি। আরাধ্যা ম্যাডাম বলেছিলেন এসব কোনো প্রতিযোগী কোম্পানির কাজ। পুষ্পা ম্যাডাম মুখে কিছু না বললেও ল্যাবে ওগুলোর নমুনা পরীক্ষা করেন। আমি 2 দিন ছুটিতে ছিলাম, ভাইরাল ফিভার চলছিল।
পরদিন জানতে পারি ম্যাডাম একটা দুর্ঘটনায় মারা গেছেন। খুব ভয় পেয়ে গেছিলাম। এরপর অফিসেও ভয়ে ভয়েই থাকতাম। কয়েক মাস পর শরীর ঠিক নেই, এই অজুহাতে কাজটা ছেড়ে দিয়ে কলকাতা ফিরে আসি। কিন্তু নিজের বিবেকের মুখোমুখি হতে ভয় পেতাম, নিজের থেকেই পালিয়ে বেড়াচ্ছিলাম। একদিন এখানে একটা শপিং মলে রায়তির সঙ্গে দেখা হয়। ও জানতে চায় কেন জবটা ছাড়লাম, কি করছি, কোথায় আছি। কথায় কথায় ওকে বলে ফেলি পুষ্পা ম্যাডামের কথা। দুজনে গত বছর একসঙ্গে পুষ্পা ম্যাডামের কাছে ট্রেনিং নিয়েছিলাম। ও খবরটা শুনেছিল, আমার সন্দেহের কথাও ওকে বলি। ওর মনটা খারাপ হয়ে যায়। ও বলে অ্যান্টি এজিং ক্যাপসুল গত 6 মাস বন্ধ ছিল, নতুন করে আবার প্রোডাকশন শুরু হয়েছে। ও খোঁজ নেবে। খোঁজ নিতে গিয়েই আরাধ্যা ম্যামের সঙ্গে ওর ঝামেলা হয়। কিন্তু এই আয়ুষ আয়ুর্বেদা তো ইনফার্টিলিটির মেডিসিন বানায় না। টুকটাক এসব মেডিসিনে আর কি এমন প্রফিট হয়? ওদের ওষুধের দামও তো বেশ কম। আমি জানি না। অ্যাকাউন্টসের রামানুজদা বলতেন কোম্পানি লসে এসব ওষুধ বিক্রি করছে, এমনকি এত বড় বড় অভিনেতাকে দিয়ে অ্যাড করাচ্ছে যে ভাবা যায় না। রায়তির সঙ্গে শেষ কি কথা হয়েছিল তোমার? ও আবার ল্যাবে স্যাম্পল টেস্ট করেছিল, একটা এমন নতুন ধরনের হার্বের সন্ধান পেয়েছিল। তারপর আরাধ্যা ম্যাডামকে জানিয়েছিল, এমনকি পুষ্পা ম্যাডামের মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছিল। বাধ্য হয়ে আরাধ্যা ম্যাডাম বলেছিলেন ওকে নিয়ে ব্যাঙ্গালোর যাবেন, ওর অভিযোগ খতিয়ে দেখা হবে। এখনই কাউকে কিছু বলতে না। অবশেষে একটা ক্লু পাওয়া গেল, কিন্তু অনেক লুজ এন্ড রয়েছে। কিছুক্ষণ কোয়েনার কথা শুনে চা খেয়ে ববির টিম সহ উঠে পড়েন। ধন্যবাদ কোয়েনা। তোমায় কিন্তু কোর্টে কেস উঠলে সাক্ষী দিতে আসতে হবে, কারণ তোমার সঙ্গে ভিকটিমের রোজ কথা হতো। আসবো। আর আশা করি যা বললে কোর্টেও বলবে। আমি তোমার প্রোটেকশনের ব্যবস্থা করছি। নিশ্চয়ই। ববি বেরিয়ে এসে সবাইকে গাড়িতে উঠতে বলেন। রোশনি গাড়িতে উঠে বলে, স্যার আমরা কি এখন আরুষ আয়ুর্বেদে যাব? লাভ নেই, আগে স্যাম্পেল কালেক্ট করে ল্যাবে পাঠাতে হবে। ওদের খুনের দায় ধরার জন্য প্রমাণ দরকার। আপনাকে সিএপি ক্যাম্প নামিয়ে দিচ্ছি। স্যার প্রয়াস মেসেজ করেছে, মিস্টার আহুজার ফোনে লোকেশন সেম। গাড়ি তো আগেই স্ট্রেস হয়েছে, ওই রেস্তোরাঁয় উনি যাননি। পাশের এক ওষুধের দোকানে সিসি ক্যামেরায় ধরা পড়েছে উনি গাড়ি রেখে পাশে সল্টলেকের ক্লাবে গিয়েছিলেন। ক্লাবের দারোয়ান বলেছে উনি 8 ঘন্টা ছিলেন ওখানে, উনি প্রায়ই যান। ওটা সমাজের গণ্যমান্যদের ক্লাব। ওর পরনে কি ছিল খোঁজ নাও এখনই। অর্ঘ্যই ছবি পাঠিয়েছে, নীল শার্ট, সাদা ট্রাউজার। চলো রোশনিকে ছেড়ে আহুজার অফিসে ঘুরে আসি। ওর মার্কেটিং অফিস তো সিটি সেন্টার 1-এ বলেছিলেন। হ্যাঁ স্যার, আমরা কি ওকে গ্রেপ্তার করব? এগুলো গ্রেপ্তারের জন্য বড্ড ঠুনকো। আহুজা দম্পতি সমাজে যে লেভেলে বাস করেন, ওদের এই প্রমাণ দেখে গ্রেপ্তার করলে এখনই উপরতলা থেকে ফোন এসে যাবে। ওদিকে সময় শেষ হয়ে আসছে। তাহলে আমরা এখন কি করব? ডাউট ক্লিয়ার। এসো। আহুজা অফিসেই ছিলেন। ববির প্রশ্নের উত্তরে বললেন, সেদিন সন্ধ্যায় উনি করুণাময়ীতে ক্লাবে গেছিলেন, মাঝে মধ্যেই যান। প্রোডাক্ট নিয়ে কয়েকটা প্রশ্ন করে ববি বেরিয়ে আসেন। ঘড়ির কাঁটায় ঢং ঢং করে 9টা বাজতেই সম্বিত ফিরল ববি আব্বাসের। আর মাত্র কয়েকটা ঘন্টা। এই অপরাধী বুঝেও যেন বুঝতে পারছে না, আর বুঝতে পারলেও এমন কোনো প্রমাণ নেই হাতে। প্রথমে বিপক্ষের উকিল বলবে কেউ কি নিজের প্রোডাক্টের এমন ক্ষতি জেনে শুনে করে, ওরে কি লাভ? কেস অন্যদিকে ঘুরে যাবে। মার্ডার কেসের চার্জশিট এসব পয়েন্ট দিয়ে স্ট্রং হবে না। একটাই প্রশ্ন, রায়তির হাতের মুঠোয় যে বোতামটা পাওয়া গেছিল তা কার? প্রিয়াকে ফোন করে উনি জেনেছেন মিস্টার আহুজাকে কখনো সাফারি স্যুট পরতে দেখেননি ওরা কেউ। তো বড় মাপের বোতাম তো শার্টের হয় না।
একটা বোতাম ছেঁড়া সাফারি স্যুট কোথায় পাবে এখন? মিসেস আহুজা সেদিন সন্ধ্যায় একটা মেয়েদের আশ্রমের অনুষ্ঠানে সোনারপুর গেছিলেন। রাত 10টায় ওখান থেকে বের হন। অবশ্য ভাড়াটে খুনিও হতে পারে এক্ষেত্রে। পুলিশের লিস্টে এমন কোনো ভাড়াটে খুনি নেই যে সাফারি স্যুট পরে খুন করতে যায়। দ্বিতীয়ত, ভাড়াটে খুনি হলে রায়তী অত রাতে অচেনা মুখ থেকে দরজা খুলত না। তৃতীয়ত, ভাড়াটে খুনি এত কাছ থেকে গুলি করতো না, এমন গান ব্যবহার করতো না। ওরা যেসব গান ব্যবহার করে তা দিয়ে খুন হয়নি। এমন সময় সুর করে ফোনটা বেজে ওঠে। মেধার ফোন। নতুন খবরের জন্য অপেক্ষা করছে মেয়েটা। ববি ফোনটা ধরে বলেন, তেমন কোনো খবর নেই, কেসটা বোধহয় ছেড়েই দিতে হবে। আমার বদলে এফিসিয়েন্ট কেউ দেখবে কাল থেকে। ববি আব্বাস খান একটা খুনের তদন্ত করতে গিয়ে হার মেনে নিল? ঠিক তা নয় ম্যাডাম, আমি বুঝতে পারছি খুন কেন হয়েছিল, কে করতে পারে তাও বুঝতে পারছি, কিন্তু প্রমাণ নেই। একটু সময় পেলে হয়তো প্রমাণও পেয়ে যেত। কপাল খারাপ। আমার একটা লাইভ শো শুরু হচ্ছে এখন, 1 ঘন্টার শো। জেগে থাকলে রাতে কথা হবে। কাল সকালে হয়তো কোনো পথ বের হবে। জেগেই আছি। আমি শোটা সেরে আসছি। ফোনটা কেটে যায়। ববি টিভিটা চালিয়ে দেন। আজ রাতটা থানাতেই কাটবে। এই সময় বিভিন্ন চ্যানেলে নানা রকম রাজনৈতিক চর্চা চলছে। আজ নিউ টাউনে একটা দুর্ঘটনা ঘটেছে। কয়েকটা চ্যানেল সেই খবর দেখাচ্ছে বারবার। খবর এখন চ্যানেলে মেধার টক শো চলছে। বিষয় এখন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। বিষয়টা শুনে একটু নড়ে চড়ে বসলেন ববি। এই বিষয়টা নিয়ে তিনি ভাষাই জানেন। দেখা যাক এরা কি বলেন এই বিষয়ে। আজকের অতিথি ডক্টর প্রণবেশ, কলকাতা মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ডক্টর অমর ত্রিপাঠী, একজন প্রতিষ্ঠিত টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ, আর একজন বিখ্যাত গাইনি ডক্টর প্রভা ঘোষ। উনি বলছেন এই মুহূর্তে পরিবেশ দূষণ ও ফাস্ট লাইফস্টাইলের জন্য প্রচুর নারী বন্ধ্যা হয়ে যাচ্ছে। বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট থেকে ফ্রোজেন ফুড এসবের জন্য দায়ী। মেধা বলল, এর কি কোনো চিকিৎসা নেই? টিভির থেকে চোখ সরিয়ে পেন্ডিং ফাইলগুলো টেনে নেন ববি। কাজ করতে করতে টিভির আলোচনা কানে আসছে। ডক্টর ত্রিপাঠী বলছেন, চিকিৎসা আছে, এটা আজকের যুগে কোনো সমস্যাই নয়। এখন আইভিএফ বা টেস্ট টিউব বেবি ঘরে ঘরে জন্মাতে পারে। বন্ধা বলে শব্দটাই আর ডিকশনারিতে থাকবে না, বুঝলে? ডক্টর প্রণবেশ ডক্টর ত্রিপাঠীর কথাটা কেটে দিলেন। এই দেশের বেশিরভাগ মানুষের যা ইনকাম তা দিয়ে আইভিএফ চিকিৎসা করা সম্ভব নয়। এই চিকিৎসা ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায় না। ডক্টর ত্রিপাঠী বললেন, ওর ক্লিনিকে খুব কম টাকায় এই চিকিৎসা হয়। পুরো প্যাকেজ মধ্যবিত্তদের নাগালের ভেতর, আর কর্পোরেট ইন্স্যুরেন্স হলে কভারেজ পাওয়া যায়। এরপর মেধা কিছু প্রশ্ন করছিল, সবাই উত্তর দিচ্ছে ঘুরে ফিরে, কিন্তু ফাইল হাতে ববির চোখ যেন চুম্বকের মতো আটকে গেছে টিভির পর্দায়। ডক্টর ত্রিপাঠী বুঝিয়ে বলছেন, প্রতিটা মায়ের কোলে সুস্থ সন্তান তুলে দেওয়াই তাঁদের প্রত্যাশার উদ্দেশ্য। ববি দ্রুত ফোনটা টেনে নেন, প্রত্যাশার সাইটটা খোলে। প্রথম পাতায় সিইও ডক্টর ত্রিপাঠীর ছবি। উনিই এখন মালিক। অবশ্য কিছু শেয়ার রয়েছে ওর মায়ের নামে, কিন্তু মনের ভেতর একটা কাঁটা খচখচ করেই চলছে। ওই তো টকশো শেষ, বিদায় নিচ্ছেন 3 অতিথি। ডক্টর ত্রিপাঠী হাসি হাসি মুখে নমস্কার জানালেন। পরনে সাফারি স্যুট। রাস্তায় প্রত্যাশার যত অ্যাড চোখে পড়ে, ডক্টর ত্রিপাঠীর হাসি মুখে ছবি থাকে, পরনে সাফারি। এর আগে 2টো বিয়েবাড়ি সহ বেশ কয়েকটা অনুষ্ঠান বাড়িতে ববি ওকে দেখেছেন সাফারি পরা। কিন্তু আরুষের সঙ্গে এর কি সম্পর্ক? রায়তির সঙ্গে কিসের শত্রুতা? যন্ত্রচালিতর মতো ফোনটা তুলে প্রথমেই মেধাকে একটা মেসেজ করেন উনি। সিন হয় তক্ষুনি। তারপর শ্রীমন্তকে 2টো কাজের দায়িত্ব দেন।
এরপর দ্রুত মিস্টার অমর্ত্য সিনহার নম্বর ডায়াল করেন ববি। ঘড়ির কাঁটা যে 11টার ঘর ছুঁয়েছে উনি ভুলে যান। প্রায় 7 বার রিং হওয়ার পর মিস্টার সিনহার ঘুম জড়ানো গলা ভেসে আসে। নিজের পরিচয় দিয়ে ববি বলেন, ডক্টর অমর ত্রিপাঠীর সঙ্গে আপনার পরিচয় আছে? হ্যালো, আছে। কেন? আপনার বাড়িতে আসতেন উনি? খুব কম। কথা হতো? যেদিন রাইতে মারা যায় সন্ধ্যায় কোনো প্রয়োজনে সে ফোন করেছিল, আমরা বাইরে আছি শুনে ফোনটা কেটে দেয়। কেন বলুন তো? তার মানে উনি জানতেন রায়তি বাড়িতে একা। শুধু একটা উত্তর পাচ্ছি না, এই লোকটার সঙ্গে আরুষের কি সম্পর্ক থাকতে পারে? আরুষের মালিক তো আহুজারা। কেন? আরাধ্যা তো অমরের বোন, যদিও সৎ বোন, ওদের মা আলাদা, তবু খুব মিলমিশ আছে। আরাধ্যা আয়ুর্বেদে ওষুধ নিয়ে পড়াশোনা করেছে দাদার ইচ্ছায়। একবার গল্প করছিল, এমনকি আরুষের আইডিয়াও ত্রিপাঠীর। ধন্যবাদ মিস্টার সিনহা, আশা করি কাল আপনার মেয়ের খুনি গ্রেপ্তার হবে। ফোনটা কেটেই ডিসিডিডির নম্বরে মেসেজ করেন ববি। সবটা জানিয়ে আরুষে এবং প্রত্যাশায় একসঙ্গে রেড করার ও খুন ও ষড়যন্ত্রের দায়ে কয়েকজনকে গ্রেফতার করার পারমিশন চান। 10 মিনিটের ভেতর ডিসিডিডির ফোন আসে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। কাদের গ্রেপ্তার করতে চলেছে জানো? মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি রাজ্যপাল ওই আরুষের ওষুধ খান। আর ডক্টর ত্রিপাঠী সামনের ইলেকশনের টিকিট পাচ্ছেন, তাও রুলিং পার্টির। কিসের বেসিসে এদের গ্রেপ্তার করবে? স্যার, অপরাধ করে পার পাওয়া এত সহজ নয়। আমি সকালের ভেতর প্রমাণ সহ দেখা করব। গুড নাইট স্যার। ফোনটা কেটে হলুদ লেটার হেডটা টেনে নেন ববি। এতক্ষণে ক্রাইমটার পেছনে একটা স্পষ্ট ছবি পাওয়া গেল। মেধার মেসেজ ঠোকে টিটি করে। মৃদু হাসি ফুটে ওঠে ববির মুখে। ঘড়ির কাঁটা যখন 12টা 2, তখন শ্রীমন্তর ফোন এলো। ইসটা এখন জলের মতন সহজ। আহুজা ও ত্রিপাঠী দুজনের বাড়ির বাইরেই লোক লাগিয়ে দিয়েছিলেন ববি। ভোর 5টায় ববির চোখটা একটু লেগে এসেছিল। সকালের আগে করার কিছুই নেই, নিজের চেয়ারে বসেই একটু ঘুমিয়ে নিচ্ছিলেন। হঠাৎ ফোনের আওয়াজে চমকে উঠলেন। ওধার থেকে যে খবর এলো তাতে তৎপর হয়ে উঠলেন তিনি। সকালের আলো সবে ফুটেছে। দামি এসইউভি গাড়িটা এয়ারপোর্ট লাউঞ্জের 3 নম্বর এন্ট্রান্সে দাঁড়াতেই পেছনের দরজা খুলে নেমে এলেন ডক্টর ত্রিপাঠী। ট্রলি টেনে সুটকেসটা তুলে গেটের দিকে এগিয়ে গেলেন। সামনে আরও 4-5 জন প্যাসেঞ্জার আই কার্ড আর টিকিট দেখিয়ে একে একে ঢুকছেন তাঁরা। ডক্টর ত্রিপাঠী আই কার্ড দেখাতেই গার্ডটি তাঁকে সাইডে দাঁড় করালেন। ততক্ষণে পেছন থেকে আরও 4 জন ঘিরে ধরেছেন তাকে। কিছু প্রতিবাদ করার আগেই একটা কালো কাচে ঢাকা গাড়িতে তাকে জোর করে তুলে দিল লোকগুলো। ডক্টর ত্রিপাঠী তাকিয়ে দেখলেন 2 জন পুলিশ অফিসার তাঁর দুপাশে বসা। ফাঁকা রাস্তায় বিধাননগর কমিশনারেটে আসতে লাগলো ঠিক 22 মিনিট। থানায় ঢুকেই ডক্টর ত্রিপাঠী বললেন, আমাকে এভাবে তুলে আনার কারণ? রাখি বন্ধন উৎসব পালন হবে আস্থানায়। এ দেখুন, আপনার বোন, বোনজামাই সবাইকে নিয়ে এসেছি। এখন আসবে আপনার টেলার এবি মল্লিকের আভাস মল্লিক, যে আপনার সাফারিগুলো বানায়। কাল টকশোর পর মেধা আপনার পোশাকের প্রশংসা করে টেলারের নাম জেনে নিয়েছিল। আমরা রায়তের হাতে একটা বিশেষ ধরনের বোতাম পেয়েছিলাম। আপনার টেলারকে সেটা দেখানো হবে। আর শ্রীমন্ত খবর নিয়েছে আপনার একটি লাইসেন্স গান আছে, ডেজার্ট ইগল .50 AE। কোর্টে 3টে .50 mm বুলেটের হিসেব দেবেন আপনি। আপনার বাড়িতে রেড করলে আশা করি গানটা পাবো। বুলেটের হিসেব তখন নেব। আর বোতাম ছেঁড়া সাফারি স্যুটে রক্তের ছিটে লেগে থাকা উচিত। অত সামনে থেকে গুলি করলে পোশাকে রক্ত লাগবেই। স্যুটটা
পাবো তো? কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। রায়তী মার্ডার কেসে আপনাকে, মিসেস আহুজা ও মিস্টার আহুজাকে গ্রেপ্তার করা হলো। আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ। ডক্টর পুষ্পার মৃত্যুর কেসটাও রিওপেন হবে। আর আয়ুষের কিছু প্রোডাক্টের স্যাম্পেল টেস্টে গেছে, সকালেই রিপোর্ট পেয়ে যাব। আয়ুষের সঙ্গে আমার কি সম্পর্ক? আয়ুষ আপনার বোনের কোম্পানি। ওরা যেসব আয়ুর্বেদিক প্রোডাক্ট বানায় তার ভেতরে কয়েকটি প্রোডাক্টে এমন কিছু আছে যা নারীদের জরায়ুর কিছু ক্ষতি করে দেয়, তাতে বন্ধ্যত্ব বাড়ে, আর আপনি সেই বন্ধ্যত্বের চিকিৎসা করেন। পুরোটাই চেন বিজনেস। রায়তী আর পুষ্পা আপনাদের পথের কাঁটা হয়ে গিয়েছিল, তাই প্রমাণ করতে পারবেন এসব? আর আরাধ্যার কোম্পানির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার কোম্পানির সঙ্গে আরাধ্যার বিশেষ সম্পর্ক আছে। আপনার মায়ের নামে যে অ্যাকাউন্টে প্রত্যাশার প্রফিটের অংশ জমা পড়ে তা আরাধ্যা ম্যামের সঙ্গে জয়েন্ট। অবশ্য নাম আরাধ্যা ত্রিপাঠী। ওদের আরুষ আয়ুর্বেদা সেন্টার থেকে অত প্রফিট হয় না যা প্রত্যাশা থেকে ওর অ্যাকাউন্টে ঢোকে। কাল রাতে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করতেই আপনি বাইরে পালিয়ে যেতে চেয়েছিলেন, তাই এয়ারপোর্টে বিশেষ ফাঁদ পেতে আপনাকে ধরতে হলো। বাকি প্রমাণ কোর্টে পেশ করব। মিসেস আহুজা বলেন, রায়তী যখন মারা যায় উনি আমার বরের সঙ্গে ক্লাবে বসে গল্প করছিলেন, আমি সাক্ষী দেব। ধন্যবাদ। এই ক্লাব থেকে হাঁটা পথে 3 মিনিটের দূরত্বে রায়তীর বাড়ি, আর আপনি নিজেও এই কেসে অভিযুক্ত। তাছাড়া আপনি ক্লাবে ছিলেন না, আপনার সাক্ষ্য কোর্টে মানবে না। তবে আপনার কথায় প্রমাণ হলো উনি সেদিন সেই সময় ওই এলাকায় ছিলেন। ববি হাসতে হাসতে বলে ওঠে, কোনো কথা বলিস না আরু, আমার উকিল আসছে। কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না ওরা। তুই শুধু। কথাটা মুখেই আটকে থাকলো। দরজা দিয়ে যে ঢুকলো তাকে দেখে চুপসে গেলেন ডক্টর ত্রিপাঠী। সাক্ষ্য আমি দেব। আমি প্রত্যাশার একজন প্র্যাকটিসিং ডক্টর রুষা ত্রিপাঠী। আমার বেশ কিছু রোগীর জরায়ুতে আমি অস্বাভাবিকতা দেখেছি। তারা প্রায় সবই আরুষের প্রোডাক্ট ব্যবহার করত। আমি আমার বাবা ডক্টর ত্রিপাঠীকে জানিয়েছিলাম, উনি আমায় চুপ করিয়ে রেখেছিলেন। এমনকি আমাদের আরেক ডক্টর পিভি বাসুকেও চুপ করিয়ে রেখেছিলেন। উনিও আসছেন। বাবা আমায় ভয় দেখিয়েছিলেন, এসব নিয়ে মুখ খুললে। ধা করে একটা কাঁচের পেপারওয়েট এক চুলের জন্য ডক্টর রুষার কান ঘেঁষে বেরিয়ে গিয়ে দেওয়ালে লাগলো। ততক্ষণে অর্ঘ্য লাভ দিয়ে ডক্টর ত্রিপাঠীকে চেয়ারের সঙ্গে চেপে ধরেছেন। দুজন কনস্টেবল ছুটে এসেছে এদিকে। ডক্টর ত্রিপাঠীর গায়ে যেন হাজার হাতির বল। বেশ করেছি। এত টাকা দিয়ে টেস্ট টিউব বেবির ওপর বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফিরে এসে দেখলাম বাবার ইনফার্টিলিটি ক্লিনিক মাছই মারছে। দিনে 10টা রুগী, কারণ ওষুধের দাম আকাশ ছোঁয়া। তখন ঠিক করেছিলাম রোগীর সংখ্যা বাড়াতেই হবে, চিকিৎসার খরচ কমাতেই হবে। আর তাতে আখেরে সমাজের লাভ হয়েছে। আমার কাছে যারা এসেছে সবাই সন্তানের মুখ দেখেছে, সবার কোল আলো করে। কিন্তু এই পুষ্পার রায়তী আরুষের ব্যাপারটা ধরে ফেলেছিল, তাই বাধ্য হয়ে ওদের। আর আমার নিজের মেয়ে হয়ে তুই। চুপ, একদম চুপ। বাকি গল্প কোর্টে বসে শুনবো। শ্রীমন্ত, রহিমকে বার করে আনুন। আর এই রেয়ার স্পেসিসদের খাতির শুরু করুন। উপর মহল থেকে ফোন আসার আগে আমি এদের কোর্টে তুলতে চাই। ববি আব্বাস খানের এই গলার স্বরের সঙ্গে সবাই পরিচিত। জল ভরা চোখে রুষা বলে, এই লোকটাকে বাবা বলতেও আমার ঘেন্না হচ্ছে। এই লোকটা একটা খুনি। শুধু এই 2টো খুন নয়, আমার দাদাজি ওর বিরোধিতা করেছিল, তাই। তাছাড়া হাজার হাজার মায়েদের মাতৃত্বের সম্ভাবনাকে খুন করেছে। এখন সময় চ্যানেলে তখন এক্সক্লুসিভ নিউজে মেধা বলছে, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বিধাননগর কমিশনারেটে। আমরা আপনাদের জানিয়েছি একটু আগেই, রায়তী মার্ডার কেসের দায়ে গ্রেফতার হয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তি প্রত্যাশার মালিক টেস্ট টিউব বিশেষজ্ঞ ডক্টর অমর ত্রিপাঠী আর আরুষের কর্ণধার মিসেস আরাধ্যা ও মিস্টার শরণ আহুজা। আসুন জেনে নিই কেন হত্যা করা হলো রায়তীকে।
গত বছর কিভাবে মারা গেছিলেন আরুষ আয়ুর্বেদার চিফ কেমিস্ট ডক্টর পুষ্পা আইয়ার। আজ পর্দা উঠতে চলেছে সমাজের এক অনেক বড় কেলেঙ্কারির উপর থেকে। নেপথ্যে কে জানতে হলে চোখ রাখুন। মিতিন আর সিঞ্চলের মতো অনেক হবু বাবা মায়ের চোখ তখন টিভির পর্দায়। সকালে চায়ের কাপ চুমুক দিতে ভুলে ও না খবর দেখতে ব্যস্ত। রুহিনের মা বাবার চোখে জল। পাড়া প্রতিবেশী আত্মীয়রা আলোচনা করছে রুহিন তবে সম্পূর্ণ নির্দোষ। ফাইল গুছিয়ে ববি আব্বাস খান এগিয়ে যান ডিসিডিটির ঘরের দিকে। এবার শুধু চার্জশিট তৈরি করতে হবে। অপরাধীরা এবার থাকবে গড়াদের ওপারে। এতক্ষণ শুনছিলেন সৌমেন মুখার্জির কলমে গল্প। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে অন্য একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পের বই ইউটিউব চ্যানেল। শুভরাত্রি সবাইকে।